সো ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা নতুন সেমিস্টার ফল সেমিস্টার শুরু করছি, আর তোমাদের এই কোর্স নাম হচ্ছে থিওরি অফ কম্পিউটিং সিএসসি 315। আমি তোমাদের কোর্স টিচার মোহাম্মদ তাহজিবুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি। সো আমরা সবাই যে আমাদের একটি ক্লাসরুম, যে গুগল ক্লাসরুমের আইডিটা সবাই গ্রুপে দেওয়া হয়েছে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে। সো সেখানে সেই গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে ক্লাসরুমের। তো ক্লাসরুমের ব্যাপারে আমি আজকে তোমাদের সাথে, যে তোমার ফার্স্ট মিটিং, এটা ফার্স্ট ক্লাস, সো ইউ আর নিউ টু মি অ্যান্ড আই এম অলসো নিউ টু ইউ। সো আমার ক্লাস কিছু ইনস্ট্রাকশন ওখানে পোস্ট করে দেওয়া আছে, তারপর আমি ইনস্ট্রাকশনগুলো বাংলায় তোমাদের জ্ঞাতার্থে আরেকবার শেয়ার করছি আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস। তো সেটা প্রথম কথা হচ্ছে, তোমাদের ক্লাসরুমের নেম, যে তোমাদের নেমটা তোমাদের আপডেট করে, তোমাদের নেমটা অবশ্যই দিতে হবে হচ্ছে নাম, এর আগে রোল। ঠিক আছে, নামের আগে রোলটা দিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তোমাদের ক্লাসরুমের নামটা কিন্তু অবশ্যই তোমাদের একটা ফাইল, মানে তোমাদের সিআর কে বলা হয়েছে, তোমাদের সিআর এবং কোয়া সিআর যা আছো, তোমাদের আমি একটা ফাইল দিছি, সেখানে তোমাদের রোল নেম এবং গুগল ক্লাসরুমে কি নামে আছে সেটা কিন্তু আমাকে আলাদা একটা ফাইল করে দিতে হবে। ঠিক আছে, ক্লাসরুম নেমটা এখন অ্যাড করে দিতে হবে, কারণ না হলে দেখা যায় যে অনেকের নাম একটা দেয়া থাকে নর্মাল ইয়েতে, ক্লাসরুমে আরেক নাম থাকে, ওই নামও থাকে না, আবার দেখা যায় অন্য একটা নাম থাকে, এই জন্য অ্যাসেসমেন্ট করার সময় অনেক ঝামেলা হয় খুঁজে পেতে। ঠিক আছে, তো এই জন্য সবাই সবার গুগল ক্লাসরুম নেমটা শুরু করবা রোল দিয়ে। ঠিক আছে, যেমন যদি আমার নাম তাহজিব হয়, আমার রোল যদি 13 হয়, তাহলে আগে 13 তাহজিব, এভাবে দিয়ে ক্লাসরুমটা মানে নেমটা শুরু করবো। আর বেটার হয় সবচেয়ে, তোমরা যদি সবাই একটা করে নর্মাল জিমেল আইডিটা, যদি সমস্যা হয় ক্লাসরুম শুধুমাত্র ক্লাস করার জন্য একটা আলাদা জিমেল আইডি খুলো, যে তোমার নামটাই শুরু হবে, ওই জিমেল আইডিটা শুরু হবে ধরো ওরকম করে। ঠিক আছে, যে ক্লাসরুমের জন্য, শুধু ক্লাসের জন্য এটা ইউজ করবা। ঠিক আছে, যে ক্লাসরুম ডট সিমেল আন্ডারস্কোর 71 এরকম _03 রোল, এরকম নাম আইডি ইমেল আইডিটা খুললে, তাহলে ওটা নর্মাল মানে পার্সোনাল ইমেল না করে বেটার হয় আলাদা একটা জিমেল আইডি খোলা, সেখানে নামটা যাতে তুমি নিজের ইচ্ছা মতো মানে দিতে পারো, এভাবে রোল নাম্বার এবং নামটা এভাবে অ্যাটাচ করে একসাথে। সেকেন্ড হচ্ছে যে এখানে আমরা ক্লাসরুমে যে রেকর্ডিং ভিডিওটা থাকবে সেটা 7 দিন থাকবে। তো আজকে ক্লাস, সামনে শুক্রবার পর্যন্ত এই ভিডিওটা থাকবে, রেকর্ডিং ভিডিওটা আপলোডেড অবস্থায় থাকবে। এই 7 দিনের পর সামনের শুক্রবারে ক্লাস হয়ে গেলে সে আগের ভিডিও ডিলিট হয়ে এই আজকের ভিডিও সেকেন্ড ভিডিওটা আপডেট হবে। সো কেউ যদি ক্লাস করো বা না করো, যাই করো, যদি কারো রেকর্ডিংটা দরকার পড়ে বা মানে ডাউনলোড করার, সেটা এই 7 দিনের মধ্যে তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। সারা সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে ফাইনাল পরীক্ষার আগে গিয়ে বললো স্যার, অনেকে বলে যে স্যার ফার্স্ট ক্লাসের ভিডিওটা স্যার চলতেছে না, বা ফার্স্ট ক্লাসের ভিডিওটা কই স্যার, এইসব কোশ্চেন কিন্তু মানে ইগনোরেবল, তখন গ্রহণযোগ্য না। এই জন্য আমি আগে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি, কারো যদি দরকার থাকে 7 দিন সময় আছে, 7 দিনে যদি কেউ ক্লাসরুমে ঢোকার সময় না পায়, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার তার নিজের রেসপন্সিবিলিটি। তো 7 দিনের মধ্যে তোমাকে ভিডিওটা যদি তোমার দরকার মনে হয় যে আমি ডাউনলোড করে রাখবো, ইউ ক্যান ডাউনলোড ইট, তোমাকে ডাউনলোড অপশন দেওয়া হবে। কিন্তু যাই করবে তোমাকে 7 দিনের মধ্যে ভিডিওটাকে ডাউনলোড করে, রেকর্ডিংটা ডাউনলোড করে রাখতে হবে। 7 দিন পরে কিন্তু এই ভিডিওটা আমি নিজে মানে ডিলিট করে দেবো। সো ডিলিট করা মানে আমার কাছে এটা নাই, আমার কাছে খুঁজে পাবো না। যদি তোমার ফ্রেন্ডে কারো কাছ থেকে নিতে চাও পারো, সেটা নিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল, কিন্তু আমার কাছে সেটা পাবা না, বা ক্লাসরুমে সেটা থাকবে না। ঠিক আছে, থার্ড হচ্ছে যে একই পার্সনের একাধিক আইডি থাকতে পারবে না, যে একই রোলের এগেনস্টে, একই নামের এগেনস্টে একাধিক আইডি, এক রোল 5-এর 2টা আইডি যেন না থাকে। রোল 5-এর অলওয়েজ প্রত্যেকটা রোলের ইউনিক একটা আইডি থাকবে। অনেক সময় দেখা যায় একই নামে একই রোলের 2-3টা করে আইডি ক্লাসরুমে অ্যাড থাকে, হুইচ গেট মি কনফিউজড। ঠিক আছে, তো এটা থাকলে কিন্তু আমি 2টাই ডিলিট করে দেব। ফোর্থ হচ্ছে যে এখানে কেউ কোনো পোস্ট করবে না। তুমি আমার পোস্টে তুমি কমেন্ট করতে পারবা, বা তোমার কোনো কিছু বলার থাকলে, কিন্তু নিজের থেকে কোনো পোস্ট করবো না। ঠিক আছে, নিজের থেকে কেউ কোনো পোস্ট এখানে করবে না। ফোর্থ বললাম। তারপর ফিফথ হচ্ছে যে এখানে তোমাদের ক্লাসরুমে যদি অনেক সময় দেখা যায় যে গত সেমিস্টারে দেখা যায় 9 সেমিস্টারে পরে
একটা স্টুডেন্ট, তারপরও দেখা যাচ্ছে ক্লাসরুমে একটা ফাইল কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা জানে না। মানে জানে না, নাও জানতে পারে। আমরা হয়তো ক্লাসরুম ব্যবহার করে অভ্যস্ত নাই, আমি নিজেও অনেক কিছু আগে থেকে হয়তো জানতাম না, কিন্তু ইউজ করে বা নিজের আগ্রহ থেকে আমি একটা জিনিস জানি না, সেটা নিজের থেকে তো শিখতে হবে। ঠিক আছে, সেটা তো নিজের থেকে শিখতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি পারি না, আমার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেই বা ইউটিউবে ভিডিও দেখি কিভাবে অ্যাটাচ করতে হয়, কিন্তু সেটাও করে না। আমি জানিও না, আবার সেটাও করব না, এরকম যেন না হয়। সো হয়তো আরো কোনো কাস্টম ইউজ করে নিয়ে কারো কোনো সমস্যা থাকলে কিভাবে ফাইল অ্যাটাচ করতে, অনেকে থাকে যে ফাইল অ্যাটাচ করে টার্ন ইন দেয় না। ঠিক আছে, অনেকে যে ফাইল অ্যাটাচ না করে টার্ন ইন দিয়ে দেয়, মানে এরকম একটা অবস্থা। সো ইউ আর মাচ মোর ম্যাচিউরড নাও। তুমি একটা সিএসসি ব্যাকগ্রাউন্ডে 9th সেমিস্টার স্টুডেন্ট, তুমি যদি নর্মাল জিনিসগুলো সম্পর্কে তোমার অনেক সেন্স না থাকে, সেটা খুবই দুঃখজনক। ঠিক আছে, সো এটা সবাই, লজ্জার কিছু নাই, নাই জানতে পারো, কিন্তু শিখতে তো আপত্তি নেই। আমি অনেক কিছু জানতাম না, ক্লাসরুম ইউজ করে আমিও শিখছি, বা এই তো অনলাইনে ক্লাস নেওয়া, জুম আমরা অ্যাপ সম্পর্কে কেউ জানতাম না, তার মানে কি জুম ছিল না? ছিল। জুম অ্যাপ ইউজ করতে গিয়ে আমরা অনেক ফাংশনালিটি শিখছি। ঠিক আছে, তো শিখাটাই হচ্ছে মেইন। তুমি কি পারো না পারো সেটা বড় কথা না, তুমি নতুন শেখো, এতে লজ্জার কিছু নেই। সেটা আমি হতে পারি, তুমি হইতে পারো, আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, যে স্যার তুমি আমাকে একটা গাইড করো, স্যার এটা জিনিসটা স্যার এইভাবে না করে যদি স্যার এই জিনিসটা এভাবে ইউজ করেন, বা এটা স্যার এইভাবে ইউজ করা যায়, এইভাবে করলে স্যার এরকম একটা অপশন আছে স্যার, আপনি যদি এইভাবে করেন তাহলে ভালো হয়। লজ্জার কিছু নাই, আমি নাই জানতে পারি। ঠিক আছে, সো এখানে লজ্জার কিছু নেই। সো এটা সবাই দেখে নিবা যে ক্লাসরুম কিভাবে ইউজ করতে হয়। 6th হচ্ছে ক্লাসরুমে যখন কোনো অ্যাসাইনমেন্ট বলো বা যাই আমি সাবমিট করার ব্যাপারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, ক্লাস টেস্ট হতে পারে, বা মিড এর অ্যান্সার স্ক্রিপ্ট বা ফাইনাল এক্সামের অ্যান্সার স্ক্রিপ্ট, অবশ্যই সেগুলো কেউ জিপ করবে না। ঠিক আছে, সবাই অ্যাটাচ করবা সিঙ্গেল ফাইল হিসেবে। যদি এক সবচেয়ে বেস্ট হচ্ছে, আই প্রেফার ইফ ইউ মেক এ পিডিএফ। ঠিক আছে, তুমি যদি সবগুলো ছবিকে একসাথে পিডিএফ করে দাও, পিডিএফ কনভার্টার আছে অনলাইনে অ্যাভেলেবেল, অ্যাপস আছে, তুমি ছবি তুললে সেটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এরকম অ্যাভেলেবেল অ্যাপস আছে অ্যান্ড্রয়েডে, তোমরা চাইলে ওই অ্যাপস নামায় নিতে পারো, অ্যাপস নামায় সেটা করতে পারো। সো আই প্রেফার পিডিএফ। সেকেন্ড হচ্ছে বাই চান্স, ওটাও দেখা যায় অনেকে পারে না, অনেকে আছে, অনেকে মোবাইলের সমস্যা, যে হয়তো ওরকম মোবাইল নাই তার, সেটা হতে পারে, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু অনেকে আছে যে মোবাইল এর এফিসিয়েন্সি আছে, তারপরও সে এই নর্মাল কাজটা করতে পারে না, যে একটা পিকচারকে পিডিএফ এ কনভার্ট করতে, বা এটা যে একটা নর্মাল কমন সেন্স, যে আমি একটা অ্যাপস নামাই নেই প্লে স্টোর থেকে, যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, তারপরে আমি এটা করি, এইটুকু কমন সেন্সটা তার নাই। স্যার আমি আমার মোবাইলে স্যার এটা কিভাবে করে স্যার জানি না। আরে জানো না তো শিখো, দেখো, ঘাটো। কিছু না জানলে আমার স্যারকে কেন জিজ্ঞেস করতে হবে? এই জিনিসগুলো, এগুলো টেকনিক্যাল, এগুলো ক্লাস 3-4 এর বাচ্চারা এখন এগুলো পারে। ঠিক আছে, সো এই বি স্মার্ট, মানে এই ডিপেন্ডেন্সিটা কমাও, মানুষের উপর থেকে ডিপেন্ডেন্সিটা যত পারো কমাই নিয়ে আসো। ঠিক আছে, সেটা শুধু স্যার কেন, যে কোনো কারো কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে ডিপেন্ডেন্সি কমাও, নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো সবকিছুতে, এভরি স্পেক্টস অফ ইউর লাইফ। ঠিক আছে, সো কেউ জিপ ফাইল অ্যাটাচ করবে না, কারণ জিপ ফাইল অ্যাটাচ করলে আমার ইভলিউশন করতে অনেক সমস্যা হয়, ওইটাকে ডাউনলোড করতে হয়, আনজিপ করতে হয়, আনজিপ করার পরে ওই দেখতে, সো একটা জিনিস দেখতে আমার অনেক সময় চলে যায়। বেস্ট আমি হচ্ছে সবাই যদি পিডিএফ করবা, একটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে যদি পিডিএফ, তারপরও যদি মোবাইলের সমস্যার কারণে বা কোনো প্রবলেমের কারণে যদি না পারো, সেক্ষেত্রে ছবি তুলে যখন লিখবা, আনসার স্ক্রিপ্ট গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো সব পেজ নাম্বার দিবা নিচে, পেজ 1, পেজ 2, এবং সিরিয়ালি ছবিগুলো তুলে সিরিয়ালি অ্যাটাচ করে। অনেকে দেখা যায় কি, যে ছবি তোলার সময় হরিজন্টালি না ভার্টিক্যালি করে ফেলে, ভার্টিক্যালি না হরিজন্টাল, মানে যে বাংলা যেটা বলে পাতাল করে। ঠিক আছে, পাতাল করে ছবি পাঠায়। তুমি একটা এইটুক কমন সেন্স যদি না থাকে একটা 9th সেমিস্টার স্টুডেন্টের, যে আমার ছবিটা তুলতেছে, আমি ছবিটা কি হরিজন্টালি তুলতেছি নাকি ভার্টিক্যালি তুলতেছি, ছবিটা কি সোজা হচ্ছে নাকি পাতাল হচ্ছে, বাড়াআড়ি হচ্ছে, সো এইটুক কমন সেন্স যদি না থাকে, তাহলে ইটস ভেরি এম্বারাসিং। সো সবসময় ছবি যখন অ্যাটাচ করবা, সেটা ছবি পেজ নাম্বার দিবা, সিরিয়ালি একটা একটা করে অ্যাটাচ করবা। ঠিক আছে, সো যদি এটা হচ্ছে যদি পিডিএফ কোড না দিতে পারো, সেক্ষেত্রে ফোর্থ হচ্ছে গিয়ে আরেকটা, যে মানে এটা হলো আউট অফ টপিক, সেটা হচ্ছে যে আমি বারবার ফার্স্টে আমি ক্লিয়ার করে দিই যে আমার, তোমরা এর আগে 69 ব্যাচে আমি ক্লাস নিছি গত সেমিস্টারে, তুমি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দেম।
ঠিক আছে? সো ফর এনি সাজেশন রিগার্ডিং মি অর মাই ক্লাসেস তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু আমি আগে সাবধান করে নিচ্ছি এটাই যে তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্ট বলো, ক্লাস টেস্ট বলো বা মিড বলো বা ফাইনাল এক্সাম বলো, যদি কারো খাতার সাথে আমি কারো খাতা মিল পাই, ঠিক আছে, আমি ক্লিয়ারই বলে ফেলি কিছু কিছু ইভেন্টস আমার কোর্সে এখন পর্যন্ত আমি এভাবে পাইনি। ঠিক আছে, কিন্তু অন্য স্যারদের এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে, তাই আমি বলি সে আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি। অনেকে যেটা করে, অনেকে করে কি একজন, আমি বার বলছি তোমাকে একদিন সময় দেওয়া হয় বা এই হয় তোমাকে একদিন সময় দেওয়া হয় দেখে দেখে লেখার জন্য না, তোমাকে দেওয়া হয় তোমার ইন্টারনেট ফ্যাসিলিটি যাতে সমস্যা না হয় একদিনের মধ্যে কখনো জন্য সমস্যা পড়লে পরে তুমি সাবমিট করতে পারো, সেই কারণে। এর মানে এই না যে তোমাকে দেখে দেখে আনসার লেখার জন্য কিন্তু একদিন সময় দেওয়া হয়। এক্সাম ইজ লাইক এক্সাম, তুমি অ্যাসাইনমেন্ট তুমি দেখে দেখে লিখতে পারো, অ্যাসাইনমেন্ট তুমি হেল্প নিয়ে করতে পারো নেটের বা বইয়ের যেখানে কিছু। এক্সামের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এক্সামের মতো দিতে হবে। তুমি যখন এক্সাম দিবা তখন ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় তোমাকে আলাদা নিজে নিজে পরীক্ষা দিতে হবে, উইদাউট হেল্প ফ্রম বুকস অর এনি আদার সোর্সেস। একদম এখানে যেভাবে পরীক্ষা হলে পরীক্ষা দিছো সেভাবে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি ফ্রেন্ডের হেল্প নিতে পারো, অন্য কিছু করতে পারো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু অবশ্যই নিজে লিখতে হবে। কারণ আমি আবার বলতেছি, পরীক্ষার সময় কিন্তু ভাইবা যেটা হবে, আমি কিন্তু মার্ক খাতার উপর থেকে বেশি গুরুত্ব দিই ভাইভাতে। ঠিক আছে, যে একটা তোমাকে এবং ভাইবার ক্ষেত্রে অন্যান্য কোশ্চেনের সাথে আমি তার যখন ভাইবা নেওয়ার প্রসেস হচ্ছে আমার, আমি তোমার খাতা জমা দেওয়া শেষ হওয়ার পর যেহেতু ভাইবা হয়, ভাইবার সময় আমি তোমার খাতাটা তোমার ভাইবা নেওয়ার সময় আমি ওপেন করব, করে সেখান থেকে কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করব, এবং সেই প্রশ্নগুলা যেগুলো তুমি আনসার করছো, ঠিক আছে, সেগুলো জিজ্ঞেস করবো, এর বাইরে তো জিজ্ঞেস করবো, সেগুলো এর মধ্যে চলে আসবে। তো তুমি যদি তখনই আমি তোমার খাতার মার্কিং করে ফেলবো। তুমি যদি লিখছো খাতায় আনসার কিন্তু মুখে বলতে পারতেছো না বা বুঝাইতে পারতেছো না, কারণ একটা স্টুডেন্ট যদি আনসার পারে তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু আমি তার আনসার বলার ধরন দেখলে আমি বুঝতে পারবো সে আনসার পারে কিনা, আমাকে পুরো আনসার বলতে হবে না। ঠিক আছে, আমি তার শুরুটা ধরলেই, আমি 2টা লাইন বললে আমি বুঝতে পারবো যে সে নিজের থেকে পেরে বলতেছে নাকি দেখে দেখে বলতেছে, নাকি খাতা ওপেন করে বলতেছে, না বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে বলতেছে। আমি তার 2টা লাইন শুনলে বুঝতে পারবো। 9 বছর ধরে কিন্তু আমি এই প্রফেশনে আছি, ইটস নট এ স্মল টাইম। সো তুমি যদি মনে করো স্যার তো আমাকে দেখতেছে না, আমি তাহলে দেখে দেখে বলে দিই এই সেই, কিন্তু দেখে দেখে বললে হবে না, কারণ আমি তোমাকে বলবো বাংলায় বুঝাইতে। ঠিক আছে, যে বাংলায় বলবা, ইংলিশে না, বাংলায় বলো এই জিনিসটা কি বা কিভাবে করে, এটা কিভাবে কনভার্ট করে। সো যে বুঝে আনসার করবে সেই ওইটা আনসারটা দিতে পারবে। সে আর যে না বুঝে আনসার করবে সে কিন্তু আনসারটা দিতে পারবে না। সে আইদার সে ওই যে খাতায় লিখছে দেখে দেখে বই দেখে বা ফ্রেন্ডের খাতা দেখে সেটা দেখে দেখে বলার চেষ্টা করবে যে হ্যাঁ স্যার, ইন্ডাকশন প্রসেস ইজ এ সিস্টেম হুইচ, এভাবে বলা শুরু করবে, তখনই আমি বুঝতে পারবো যে সে আসলে জিনিসটা বুঝে না। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি দেই, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ হোয়াট, তোমাকে একটা একটা সংজ্ঞা দেওয়া হলো ডিফাইন ইন্ডাকশন, ধর পরীক্ষা একটা কোশ্চেন আসলো, তুমি এটা আনসারটা হচ্ছে বড় বইয়ে সুন্দর করে দেওয়া আছে যে ইন্ডাকশন ইজ এ প্রসেস ফ্রম রিজনিং ফ্রম জেনারেল অবজারভেশন টু এ স্পেসিফিক ট্রুথ। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাটা। এখন তোমাকে যখন আমি ক্লাসে যখন পড়াবো তখন কিন্তু আমি বাংলায় বুঝাবো জিনিসগুলো। ঠিক আছে, সো যে বুঝে জিনিসটা লিখছে সে আমাকে তখন এক ধরনের আনসার দিবে, যে না বুঝে দেখে দেখে বলতেছে সে আরেক ধরনের আনসার দিবে, যে দেখে দেখে বলতেছে সে কিন্তু এটাই বলার চেষ্টা করবে, স্যার ইন্ডাকশন ইজ এ প্রসেস ফ্রম রিজনিং সাম জেনারেল অবজারভেশন টু স্পেসিফিক। আর যে বুঝে আনসার দিছে সে সংজ্ঞা সে পারবে, সংজ্ঞাটা তার মুখস্থ নাও থাকতে পারে, ইনস্ট্যান্ট ওই মুহূর্তে নাও মনে পড়তে পারে ভাইবার সময়, কিন্তু সে বলতে পারবে স্যার ইন্ডাকশন স্যার একটা সিস্টেম, এখানে অনেকগুলো জেনারেল অবজারভেশন থেকে একটা স্পেসিফিক ট্রুথ প্রুফ করার চেষ্টা করার একটা প্রক্রিয়া স্যার। সো এটা হচ্ছে পার্থক্য। সো যে এইভাবে বলবে তার মানে তখন আমি বুঝতে পারবো যে সে জিনিসটা বুঝে আনসার করছে। আর যে ওই থ্রলি বলতে যাবে খাতা দেখে বা বই দেখে, তখন আমি ধরে নিব যে সে জিনিসটা দেখে দেখে লিখছে, সে আসলে জিনিসটা পারে না বা বোঝে না। সো আমি কিন্তু খাতার মার্কিং করি বেশিরভাগ ক্ষেত্রে ভাইবার উপর। তো তুমি এটা মনে করার কোনো কারণ নাই যে খাতায় আমি স্যার তো সমস্যা নাই, অমুকের খাতা দেখে দেখে আমি লিখে দিলাম, অমুকের এটা দেখে লিখে দিলাম, আমার না মার্কস তো পাই যাবো, ভাইবার তার কয় মার্কস। ভাইবার মার্কস এর ইম্প্যাক্টই তোমার খাতার উপর পড়বে, কারণ আমি ভাইবার সময় তোমার খাতা মার্কিং করবো,
এবং তোমাকে বলে বলে মার্কিং করবো যে এই প্রশ্নের আনসার বলো, তুমি পারলা না, আমি বলবো তুমি কিন্তু এটা পারলা না, তোমার এখানে খাতায় 5-এর মধ্যে আমি তোমাকে 0 দিলাম, বা 5-এর মধ্যে তোমাকে আমি 2 দিলাম, তুমি যাতে এইটুকু বলতে পারছো তোমাকে আমি 2 দিলাম। সো আর এবং সেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাস থেকে শুরু করে ওই জিনিসগুলো কিন্তু রেকর্ডের অবস্থায় থাকবে। সো এর মানে এই না যে ভবিষ্যতে তুমি ক্লেম করবা স্যার আমি সব পারছিলাম, তাও স্যার আপনি আমাকে কম মার্কস দিচ্ছেন, আমি স্যার ও কিছুই পারে নাই স্যার, ওরে আপনি A+ দিয়ে দিলেন স্যার। এই ক্লেম করার কোনো অপশন যাতে না থাকে, সবকিছু রেকর্ডিং আছে, আগের সেমিস্টারে সব আমার কাছে রেকর্ডিং আছে। ঠিক আছে, স্যার থেকে এই ধরনের ক্লেম করতেন, তখন এখানে কিন্তু রেকর্ডিং এ তোমার এই মার্কিং এর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো যাতে কেউ কোনো ধরনের অস্বচ্ছতা, কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের অবিশ্বাস না থাকে, এখানে যা হবে ফেয়ার হবে। তবে ইয়েস, এটা ঠিক যে করোনাকালীন সময়ে আমরা সবাই একটা প্যান্ডেমিকের সময় সবাই একটা প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করতে যাচ্ছি বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সবার জীবনে অনেক ধরনের নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, অনেকে চাকরি নাই, এই নেই সেই নেই, অনেকে গ্রামে আছো, অনেকের নেট ফ্যাসিলিটিস দুর্বল, মোবাইল ভালো না, মোবাইল সমস্যা, সেগুলো মাথায় রেখে আমরা যতটুকু কনসিডার করার সেটা আমরা করব। কিন্তু আমি তোমাকে লিগ্যাল সিস্টেমটা বললাম, কনসিডারেশন ইজ দ্য লাস্ট পার্ট। ঠিক আছে, ধরো কনসিডারেশন বলতে কি ধরনের কনসিডার করব, সাপোজ তুমি হয়তো লিগ্যালি তুমি একটা কোর্সে ধরো পাইলা, আমার কোর্সে 53 লিগ্যালি, ঠিক আছে, লিগ্যালি তুমি 53 পাইলা, তখন আমি তোমার অ্যাটেন্ডেন্স দেখবো, দেখুন যে না তুমি যে প্রায় তোমার অ্যাটেন্ডেন্স 10-এ 9 আছে বা ক্লাস পারফরমেন্স 10-এ 8-9 আছে এরকম, ঠিক আছে, মোটামুটি ক্লাস টাস করো, অ্যাসাইনমেন্টে সবকিছু সাবমিট করছো ঠিক মতো ডিউ টাইমে। এখানে কিন্তু ব্যাপার আছে, একটা হচ্ছে ডিউ, একটা লেট। ঠিক আছে, তুমি ডিউ টাইমে সবকিছু সাবমিট করছো, সেই ক্ষেত্রে আমি তোমার 53 কে কি করলাম, 2 মার্ক আমি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে তোমার একটা গ্রেড বাড়াই দিলাম। দিস ইজ কল দ্য কনসিডার। এই 2 মার্ক কিন্তু তুমি লিগ্যালি পাও না, এটা ইটস এ কনসিডারেশন। ঠিক আছে, 2 মার্ক মানে আলটিমেটলি তোমাকে 5 নাম্বার বাড়াই দেওয়া, 2 মার্ক মানে একটা গ্রেড বেড়ে যাচ্ছে, একটা গ্রেড বেড়ে যাওয়া মানে তোমার 3 নাম্বার বাড়ায় তো লাভ নাই, তুমি 53 পাও যে কথা, 50 যে 50 পাইছে তারও সেম গ্রেড, তার মানে কি 2 মার্ক বাড়াই দেওয়া মানে আলটিমেটলি তোমাকে আমি 5 নাম্বার বাড়াই দিলাম, তোমাকে একটা গ্রেড আমি আপগ্রেড করে দিলাম। সো দিস ইজ দ্য কনসিডারেশন উই ক্যান গিভ ইউ, আই ক্যান গিভ ইউ, নট উই, আই, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন টু ইউ গাইস এন্ড ইট ইজ ক্লিয়ার। ঠিক আছে, সো আমি বারবার বলে দিচ্ছি যে তারাই কনসিডারেশন গুলো পাবে, সবারই সমস্যা আছে কম বেশি, সেটা এক্সেপশনাল কেস, একজনের খুব সমস্যা, একজন বন্যা দুর্গত এলাকায় এখন আছে, তার হয়তো কারেন্ট নেই, এই নেই, সেটা এক্সেপশনাল কেস, বা একজনের এখন করোনা, তার বাসায় কেউ কারো করোনা হয়েছে বা তার নিজেরও হয়েছে বা তার ফ্যামিলি কারো হয়েছে, দিস ইজ এক্সেপশনাল কেস। সেক্ষেত্রে তোমরা যারা এই ধরনের সমস্যা ফেস করছো, মানে করছো, সেজন্য হয়তো ক্লাস করতে পারতেছো না, এই করছো, প্লিজ তোমরা তারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমাকে আগের থেকে ইনফর্ম করে রাখতে হবে যে স্যার আমার এই সমস্যার কারণে আমি এই করতে পারি নাই, বা এই যে ক্লাস টেস্টের এটা বা অ্যাসাইনমেন্টটা স্যার আমার 5 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার স্যার 3 তারিখ থেকে এই বাসায় এই সমস্যা বা এই প্রবলেম, এই কারণে স্যার আমি 5 তারিখে দিতে পারতেছি না, স্যার আপনি আমার ব্যাপারটা একটু কনসিডার করতেন, সেক্ষেত্রে আমি তোমাকে সেটা কনসিডার করবো, সেটা আলাদা, সেটা আউট অফ সিলেবাস। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা সবাই মেনটেন করব। সো এইভাবে আমাদের ক্লাসগুলো রেগুলারলি কন্টিনিউ হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেক শুক্রবার 4টার সময় যে ক্লাস, এই যে ডাবল পিরিয়ডের যে ক্লাসটা, সেটি আমাদেরকে এই জিনিসগুলো আমাদের মেনটেন করে আমরা ফার্স্টে এই জন্য জিনিসগুলো ক্লিয়ার করে নিলাম, আমাদের টোটাল এই কোর্সটা কিভাবে আমরা কমপ্লিট করব, তার উপর যে যে কি কি মানে সিস্টেমে আমরা কমপ্লিট করবো, আমরা ক্লাস টেস্ট নিব, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মিডের পরে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, সো অ্যাসাইনমেন্ট গুলো আমরা যখন সাবমিট করবো এই ক্লাসরুমে সাবমিট করব। এবং বারবার বলছি আমি যে তোমরা যারা ডিউ টাইমে করবে তাদের প্রেফারেন্স একরকম থাকবে, যারা লেট সাবমিট করবে তাদের প্রেফারেন্স আরেক রকম থাকবে। ঠিক আছে, তুমি যতদিন লেট করবে তোমার মার্কস তত কমতে থাকবে। ঠিক আছে, কেউ যদি 10 নাম্বার থেকে 10-এর মধ্যে ধরো সে ডিউ টাইমে দিলে 10-এ ধরো সাপোজ সে 8 পেলো, আর একজন সে 2 দিন পরে দিল ডিউ টাইমের, তার মার্কিং শুরু হবে ধরো 8 থেকে, সে খুব ভালো করলেও ধরো মানে 8-এ ধরো 6 পেলো বা 7 পেলো, তার মানে কি যে কেউ একজন ডিউ টাইমে যদি না দেয় সেক্ষেত্রে তার কিছু মার্কস কিন্তু কাটা যেতে থাকবে। ঠিক আছে, যেমন আজকে 69 ব্যাচের একটা স্টুডেন্টকে আমি নিজে পরে কন্ট্যাক্ট করছি, সে অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, এখন দেখা যাচ্ছে আমি টোটাল রেজাল্ট করার সময় অ্যাসাইনমেন্ট যদি জমা না দেয়
সেক্ষেত্রে তার ফেল চলে আসতেছে। ঠিক আছে, সো তারপর আমি তাকে লাস্ট একটা চান্স দিছি, যেহেতু এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। ঠিক আছে, 1 তারিখ মানে রেজাল্ট পাবলিশ হবে বা 31 তারিখ। সো এটা একটা মানে গ্রেট অপরচুনিটিস। আমি বলছি ঠিক আছে, তোমাকে আমি মানবিক দিক থেকে যেহেতু করোনার সময়, সো এই জন্য আমি তোমাকে স্কোপটা দিচ্ছি, যাতে তুমি জিনিসটা আজকালকের মধ্যে জমা দিয়ে দাও। তাহলে 31 তারিখের আগে যদি জমা দাও, তাহলে আমি তোমার এটা আপডেট করে দিয়ে তোমার হয়তো পাস মার্কটা চলে আসতে পারে। সো এইরকম কনসিডারেশন গুলো আমি তোমার জন্য করব, এবং তোমাদের যে সিআর বা কো সিআর থাকবে তার কাছে রেগুলার ক্লাসের অ্যাটেন্ডেন্সটা তোমরা আপডেট করে দিবা। ঠিক আছে, তাকে নিজ দায়িত্বে সিআর এবং কো সিআর কিন্তু তার কিন্তু ঠেকা নাই। সে যে তোমাদের পক্ষ নিয়ে সার্ভ করতেছে, এটাই তার মানে এটাই অনেক বেশি, সে ফ্রি অফ কস্টে তোমাদের সবার পক্ষ নিয়ে সে অনেক এক্সট্রা হ্যাসেল নিচ্ছে। সো বি কোঅপারেটিভ উইথ হিম অর উইথ দোজ গাইজ। তাকে যতটুকু পারো সাহায্য করো। তার তাকে কখনো বা করবা না যে কি ব্যাপার, তুই আমার এটা জানাইলি না, তুই আমার এটা বললি না, এটা অমুক হইলো, স্যার অমুক বলছে, তুই আমার জানাবি না। তার কিন্তু ঠেকা নাই। আমি আগেই বলতেছি, কেউ যদি এই ধরনের কমপ্লেন করে যে স্যার সিআর আমাকে জানায়নি, আই ওন্ট এক্সপেক্ট আর আই ওন্ট অ্যাকসেপ্ট দিস কমপ্লেন। সিআর এর এত ঠেকা নাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। সে সর্বোচ্চ তার দায়িত্ব হচ্ছে সে সর্বোচ্চ গ্রুপে পোস্ট করে দিবে, এবং মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে সেটা পোস্ট করে দিবে। ঠিক আছে, এর বাইরে তার কোনো কাজ নেই। ইন্ডিভিজুয়ালি কানেক্ট করার দায়িত্ব তার না। তোমার ঠেকা তুমি সিআরকে খুঁজবা যে হ্যাঁ আমি ক্লাসটা করি নাই, এখন কি হবে, আমি এটা দেই নাই, এখন কি হবে, তাই সিআর একটু নক দেই বা সিআর এর কাছে শুনে নেই। সিআর এর কিন্তু ঠেকা নাই তোমার কাছে তোমাকে নক দিয়ে বলাই কি ব্যাপার, তুই এখন ক্লাস টেস্ট দিস না, ক্লাস টেস্টে জমা দে। হ্যাঁ, সেটা কেউ যদি স্বেচ্ছায় করে, ভলেন্টারি ওয়ার্ক করে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন আমার কাছে গ্রহণযোগ্য হবে না। স্যার সিআর আমাকে জানায় নাই, সিআর আমাকে বলে নাই। ঠিক আছে, আমার কাছে এই ধরনের কোনো কমপ্লেন কেউ করতে পারবে না। যে করবে আমি তারই নাম্বার কমে দেবো। ইটস ইউর ডিউটি টু কোঅপারেট উইথ সিআর। সে যে তোমার পক্ষ নিয়ে গ্রুপে পোস্ট করতেছে এটাই এনাফ। ঠিক আছে, সে যে সবকিছু নোটিশ গুলা, ইনস্ট্রাকশন গুলো সে ঠিক মতো তোমাদেরকে ইনস্ট্যান্ট জানাই দিচ্ছে গ্রুপে পোস্ট করে, এটাই তার জন্য এক্সট্রা বার্ডেন বা এক্সট্রা লায়াবিলিটিস। সো দেয়ার ইজ নো মোর থিংস টু বি হ্যাপেন উইথ হিম। ঠিক আছে, সো ইউ অল হ্যাভ টু কোঅপারেট উইথ ইউর সিআর অর কো সিআর। ওকে, দে আর ইউর হার্ট অফ ইউর ব্যাচ। সো আমরা এখন নিয়ম কানুন গুলো মোটামুটি আমি রুলস গুলো বলছি, তো এখন রুলস গুলো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি একটা রুলস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে যে পড়ানোর সময় আমি যখন পড়াবো, ঠিক আছে, আমরা সেটা স্লাইড বা আমরা বুক শেয়ার করে পড়াবো। বুকটা এখানে আমি বুকটা অলরেডি ক্লাসরুমে 2টা বই আপলোড করে দিয়েছি, আমরা 2টা বই থেকে পড়বো। ঠিক আছে, প্রথমে মিশ্রার যে বইটা আছে, সবাই বইগুলো ডাউনলোড করে রাখবা। ঠিক আছে, মিশ্রার যে বইটা আছে আমরা বই থেকে ওখানে বই দেখে দেখেই পড়বো। ওখান থেকে আমরা টপিক গুলো পড়বো, পড়ার সময় ওখানে আমরা স্লাইড এখানে শেয়ার করে দিব, বুক বইটা শেয়ার করে এখানে বর্ণনা করব। এখানে হোয়াইট বোর্ড দিয়ে যদি কিছু লেখার দরকার পড়ে হোয়াইট বোর্ডে আমি সেটা জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো কখনো আমি যখন ক্লাসে বুঝাবো, ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে সবার তখন সবাই মিউট অবস্থায় থাকবে। সো বোঝানোর পরে আমি যখন জিজ্ঞেস করব যে আমি আমি কিছুক্ষণ পর পরই তোমাদেরকে মানে ফিডব্যাক চাবো যে এই পর্যন্ত বোঝা হয়েছে কিনা, বা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের যে কাজটা হবে, যখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সে তোমরা এখানে হ্যান্ড রেজ একটা অপশন আছে। ঠিক আছে, সবাই সবাই জানো যে জুম এখানে হ্যান্ড রেজ একটা অপশন আছে, তোমরা হ্যান্ডটা রেজ করবা, হ্যান্ড রেজ অপশনটা করবা। ঠিক আছে, মানে ক্লিক করবা, তখন আমি দেখে বুঝতে পারবো কারো কোনো প্রশ্ন আসছে কিনা। তখন আমি দেখে আমি তাকে বলবো যে বলবো যে ঠিক আছে, জুবায়ের হ্যান্ড রেজ করছে, ঠিক আছে, জুবায়ের মনে একটা প্রশ্ন আছে, জুবায়ের তুমি আনমিউট করে প্রশ্নটা বলো। তখন জুবায়ের আনমিউট করে প্রশ্নটা বলবে। ঠিক আছে, তার আগে কেউ একসাথে কেউ একাধিক কথা বলবে না। যতক্ষণ পর্যন্ত আমি কাউকে কথা বলতে না বলবো, ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলবে না। কারো প্রশ্ন থাকলে সে হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ দেখে আমি তাকে তাকে স্পেস দিব, ফ্লোর দিব কথা বলার বা প্রশ্ন করার, তখনই শুধুমাত্র সে প্রশ্ন করবে। তার আগ পর্যন্ত কেউ প্রশ্ন করবে না। ঠিক আছে, আর সবাই আমি যখন পড়ানো হবে তখন সবাই মিউট অবস্থায় থাকবা। ঠিক আছে, নিজের থেকে কখনো আনমিউট করবো না, মিউট অবস্থায় থাকবা। আমি কিছু যদি করতে হয় আমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তখন আনমিউট করবো। ঠিক আছে, তাহলে এখন এই প্রশ্ন যেহেতু নাই, তাহলে আমরা
চলে যাই আমাদের আজকে প্রথম ক্লাস। সো আমরা সবাই যে ক্লাসরুমে সবাই হয়তো অনেকে অ্যাড হয়নি, আজকের মধ্যে সেটা অ্যাড হয়ে নিবা। সেখানে আমরা বইটা অলরেডি দিয়ে দিছি। সো সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে স্যার। সো তোমাদের এখানে যে 71 ব্যাচ সেকেন্ড শিফট, তোমাদের যে আমি ইনস্ট্রাকশন গুলো অলরেডি পোস্ট করে দিছি, ঠিক আছে, যে এখানে এবং সেখানে কোর্স ম্যাটেরিয়ালসে আমি দুইটা বই আপলোড করে দিছি। একটা হচ্ছে উলম্যানের বই ইন্ট্রোডাকশন টু অটোমেটা থিওরি, ঠিক আছে, আর একটা হচ্ছে মিশ্রার বই ইন্ডিয়ান রাইটার থিওরি অফ কম্পিউটার সায়েন্স। আমরা প্রথমে এই বইটা থেকে শুরু করব। সেকেন্ড হচ্ছে আমরা একটু সামনে গিয়ে আমরা এই বইটা থেকেও দেখব। সো আমরা যখন পড়বো তখন আমরা এই বইগুলো কোন কোন টপিকস গুলো পড়ছি আমরা, তখন আমরা সেটা বলে দিব, ঠিক আছে, যে দেখে দেখে বলবো। তো তখন তোমরা যাতে জিনিসগুলো সবাই পড়ার সময় ক্লাস করার সময় যদি সম্ভব বেটার হয়, যদি কেউ বাইরে না থাকো বা মানে কোনো কাজে না থাকো তাহলে বেটার হয় সবাই একটা খাতা কলম হাতে রেডি রাখবা, ঠিক আছে। ক্লাস করবো করবো তখন জিনিসগুলো একটু নোট করবা, তোমার মতো করেই নোট করে রাখবা, ঠিক আছে। পয়েন্ট গুলা বা বইয়ের কোন কত নাম্বার পেজ পড়লাম বা কোন পয়েন্টটা পড়লাম, ঠিক আছে, কোন চ্যাপ্টারে কোনটা কি পড়লাম। আর আমি ক্লাস করার সময় কিন্তু অনেক ইনফরমেশন আমি তোমাদের লিক করে দিই, ঠিক আছে। ধরো একটা টপিক পড়ানোর পরে আমি কিন্তু বলে দিই যে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা কিন্তু আসবে, ঠিক আছে। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু এই নোট করার সময় জিনিসগুলো নোট করে রাখে, ঠিক আছে, স্যার বলছে এই টপিক আসবে, ঠিক আছে। এভাবে যারা বুদ্ধিমান তারা এই জিনিসগুলো নোট করে রাখে, যাতে তখন কি করে, তখন হচ্ছে পরীক্ষার সময় তারা তখন আর তার বলতে হয় না যে স্যার এই চ্যাপ্টার থেকে কি পড়বো স্যার, ওই চ্যাপ্টার থেকে কি টপিক পড়বো স্যার, কারণ তখন আমি যখন পড়াই তখনই আমি বলে দিই মোটামুটি, ঠিক আছে, যে এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা এইভাবে আসতে পারে, এটা এইভাবে না আসে এইভাবে ঘুরে আসতে পারে। সো আমি এভরিথিং আই উইল ডিসকাস while I will taking your classes. সো ক্লাসগুলো নেওয়ার সময় আমি কিন্তু এই জিনিসগুলো শেয়ার করি। সো যারা বুদ্ধিমান তারা তখন এই জিনিসগুলো লিখে নেয় যে স্যার বলছে এই জিনিসটা এইভাবে না এসে এইভাবে আসতে পারে, এটা খাতার মধ্যে লিখে রাখে। তো তারা যখন পড়ে তখন তার এই খাতাটা বের করে তখন সে তার জন্য অনেক মানে সোজা হয়ে যায় পড়াটা, ঠিক আছে। সো আমি বলবো যারা মানে বুদ্ধিমান তারা যেন ওই খাতা আর কলমটা সবসময় সাথে রাখো, যাতে আমরা ক্লাস করার সময় জিনিসগুলো খেয়াল রাখতে পারি। আর চেষ্টা করবা রেগুলারিটি মেনটেন করতে। অনলাইন ক্লাসে আমাদের একটা সমস্যা হচ্ছে এটা, যেহেতু ফিজিক্যাল ক্লাসের যে বেনিফিটস সেটা আমরা অনলাইন ক্লাসে 100% পাবো না, ইটস ন্যাচারাল। তারপর আমরা সর্বোচ্চ যতটুকু বেনিফিটস এখান থেকে বা সর্বোচ্চ যতটুকু হেল্প এখান থেকে আমরা নিতে পারি বা উপযোগিতা নিতে পারি, সেটাই আমাদের নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সেই জন্য আমাদেরকেও একটু এক্সট্রা কাজ করতে হবে, যেটা হয়তো আগে আমরা করতে হয় নাই। যেমন হচ্ছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের যে এটা হয়, আমরা একটু অলস হয়ে যাই, আরে ক্লাস করতেছি করি, সমস্যা নাই, পরীক্ষার সময় আসলে পড়বো নি, আজকে তো বুঝলামই ক্লাস, সমস্যা নাই, মানে পরে পড়লে বুঝবো নি। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তোমার হাতে সময় আছে 7 দিন, তোমার ক্লাসে যাইতে হচ্ছে না, ক্লাসে যাওয়ার প্যারা নাই, রাতে এসে টায়ার্ড হয়ে কালকে অফিস আছে এই ঘুমানোর প্যারা নাই, কারণ তোমাকে যেহেতু মুভ করতে হচ্ছে না ইউনিভার্সিটিতে। সো ইউজ দ্যাট টাইম, ঠিক আছে। ইউজ দ্যাট টাইম ডাজন্ট মিন ইউজ দ্যাট এনার্জি, যে এনার্জিটা সেভ হচ্ছে তোমার মুভ করা করি কারণে, সেই এনার্জিটাকে ইউজ করো, সেই এনার্জিটাকে কনভার্ট করো, সেই এনার্জিটাকে ইউজ করে তুমি সেটাকে বলো যে ঠিক আছে, আগে তো আমি একসাথে পড়তামই না, পরীক্ষার আগের দিন খালি পড়তাম, এখন তো আমার আর কষ্ট করে ইউনিভার্সিটি যাওয়া লাগতেছে না, যাওয়া আসা টায়ার্ডনেসও নাই, ঠিক আছে। যে আগে তো গিয়ে আয়সা রাতে দুর্বল হয়ে যেতাম, উইক হয়ে যেতাম, এ এসে ঘুমাই যেতাম খেয়ে খেয়ে, যে আবার কালকে অফিস আছে, এখন তো আমার যেতে হচ্ছে না, ওই টায়ার্ডনেসটা নেই, আমার এনার্জিটা সেভ হচ্ছে। এনার্জিটা তাহলে আমি কোথায় ইউজ করি? এই এনার্জিটা আমি ইউজ করি একটু পড়াতে। কি, তাহলে আমি যেহেতু অফিস যেতে হচ্ছে, মানে করতে হচ্ছে না, সে তো আমি রেগুলার যে ক্লাসগুলো হয়, ক্লাসের পরে 7 দিন এনাফ টাইম, এই 7 দিনের মধ্যে প্রতিদিন যদি 10 মিনিট করেও আমি একটু পড়ি, 10টা মিনিট, তুমি সাবজেক্ট ওয়াইজ ভাগ করে না, যে আজকে আমি থিওরি অফ কম্পিউটিং পড়বো, কালকে আমি নেটওয়ার্কিংটা পড়বো, পরশুদিন আমি অমুকটা পড়বো, এবার 7 দিনের মধ্যে 3টা সাবজেক্ট হয়তো তোমাদের, ঠিক আছে। তো 3টা সাবজেক্ট যদি 2 দিন করে নাও, তাও 6 দিন, তাও একদিন তুমি ফাঁকা পাও। এরকম 10 মিনিট করে যদি 3 দিন মানে 3 দিনে পড়ো বা 2 দিন পড়ো, ঠিক আছে, তাহলে তোমার দেখবে যে পড়াটা শেষ হয়ে যায়, তোমার আর এই জিনিসটা বার্ডেন হয়ে থাকে না, পরীক্ষার আগে গিয়ে তখন আর হাউ তাস করতে হয় না, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা সবাই মেনটেন করার চেষ্টা করি।
আচ্ছা, আজান পড়ছে, আমরা একটু। তো এই হচ্ছে আমাদের আমার পার্সোনাল সাজেশন। আমি যেহেতু তোমরা নতুন ব্যাচ, আমার আমার যারা সাথে যারা আগে ক্লাস করছে তারা হয়তো তাদের সাথে আমার জিনিসগুলো শেয়ার করতে হয় না, কারণ আমি প্রত্যেক ব্যাচে আমার জিনিসগুলো আমি শেয়ার করি, আমার সাজেশন গুলো। তাতে যদি একটা দুইজনেরও যদি উপকার হয় সেটাই আমার সার্থকতা। যে না, স্যারের কথাটা শুনে স্যারের ওই জিনিসটা সাজেশনটা বা স্যারের উপদেশটা আমি মেনটেন করে আমার রেজাল্টটা ভালো হয়েছে। তো এটা একজন শিক্ষক হিসেবে এটাই আমার জন্য আসলে প্রাপ্য। তোমাদের কাছে তো আর টাকা পয়সা বা তোমাদের কাছে আমার মিষ্টি মিষ্টি দই মিষ্টি বা এগুলা তো চাই না। আমরা আমরা চাই তোমরা যদি আমার ছাত্র যদি ভালো রেজাল্ট করে, এটাই আমার প্রাপ্য, এটাই আমার সার্থকতা একজন শিক্ষক হিসেবে। তো আমি এই জন্য তোমাদেরকে আমার সেই সাজেশন গুলো দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয়। উইদাউট, আমি নিজে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়, তো কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে? তো এই ধান্দা কিন্তু সবারই থাকে কম বেশি। আমি এই জন্য তোমাদেরকে ওইসব সাজেশনই দিই যেটাতে তোমার, আমি ওইরকম আমার টিচারদের মতো ওভাবে বলি না যে তুমি প্রতিদিন 3 ঘন্টা করে পড়বা, অমুক করবা, সেই করবা, সেগুলো নো। তোমাকে তো আমি তাদের যে আমি মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলি, সবার জন্য, যে প্রতিদিন, আমার কথা হচ্ছে তুমি একদিনে 3 ঘন্টা পড়ার দরকার নেই, প্রতিদিন আধা ঘন্টা করে পড়ো, কিন্তু একটা ফিক্সড করে ফেলো রুটিনটা। ঠিক আছে, যে না আমি যত যাই হোক, আমি আজকে রাতে আধা ঘন্টা আমি পড়বই, ঘুমানোর আগে আধা ঘন্টা আমি একটু না পড়লে একটু দেখবো স্যার কি পড়াইলো, ওই টপিক বই তো আছে আমার কাছে, একটু দেখি পৃষ্ঠাগুলো একটু উল্টাই দেখি কি পড়াইলো স্যার। আর ক্লাস তো করলাম, স্যার তো তখন তো ঠিকই বুঝছিলাম, দেখি তো আসলে বুঝছি কিনা, জিনিসটা একটু পড়ে দেখি। এই 10-15 মিনিট, 20-25 মিনিট তুমি একটু চোখ বুলে দেখো। কারণ আমরা যতটুকু পড়াই, 20-25 মিনিট বা আধা ঘন্টা যদি ক্লাস করো, তাহলে আধা 20-25 মিনিট দেখলে, চোখ বুলাইলে, এটা আর কিছু থাকে না বাকি। ঠিক আছে, সো এই জন্য আমি এটা সাজেস্ট করবো, সবসময় চেষ্টা করবা যে এই আজকে ক্লাসটা হলো 7 দিনের মধ্যে এই জিনিসটা কভার করা। এবং আমি প্রত্যেক ক্লাস শেষে বলে দিব যে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, যাতে যারা সবচেয়ে বেস্ট হয় যে তুমি জিনিসটা যদি আগে থেকে একটু দেখে আসো, তোমার কিছু বোঝার দরকার নাই, তুমি একটু দেখে আসলে, একবার রিডিং পড়ে আসলে, যে স্যার বলছে এই জিনিসগুলো পড়াবে, ঠিক আছে একটু দেখি, সময় তো আছে, আমার কাজ কেমন নাই, ফ্রি বসে আছি, বোরিংও লাগতেছে, আচ্ছা ঠিক আছে একটু পড়ি, না হয় বোরিং লাগতেছে, একটু দেখি কি স্যার পড়াবে সামনের ক্লাসে, দেখি তো এটা আমি একটু মানে বুঝি কিনা। ঠিক আছে, সো একটু দেখে নিবে, দেখে আসলে সবচেয়ে বেস্ট হয়। সে কারণ দেখবে তখন কি মানুষের আসলে কি, আমরা শিক্ষকরা বোঝানোতে আসলে শুধু ছাত্ররা যতটুকু বুঝে, এই যে এই বোঝার থেকে সবচেয়ে ভালো বেস্ট হচ্ছে তুমি যদি নিজে নিজে বুঝো, সেই জিনিসটা সারা জীবন তোমার মনে থাকবে। আমি যতই তোমাকে বুঝাই, আমার বোঝানোটা দেখবে আজ হোক কাল হোক, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে ভুলে যাবা, কিন্তু নিজে নিজে যে জিনিসটা শিখবা সেটা কখনো দেখবা ভুলবা না, ভুললেও একবার দেখলে মনে পড়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেস্ট লার্নিং প্রসেস, টু লার্ন বাই ইয়োর সেলফ, নট ডিপেন্ডিং উইথ আদার্স। আবারও সেই যে কথাটাই চলে আসতেছে, বি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, চেষ্টা করো নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার, কারোর উপর যেন তোমার ডিপেন্ডেন্সি না থাকে, কোনো কাজেই জানো না থাকে। এবং আমি যেমন সেটা টাকা ধার ধার নেওয়া থেকে, আমার যদি 10 টাকা না থাকে, আমার যদি টাকা 8 টাকা থাকে, আমি 8 টাকাতেই চলবো। আমার 10 টাকা 2 টাকা ধার নিয়ে 10 টাকা দিয়ে চলার আমার দরকার নেই। আমার আগে 10 টাকা দিয়ে চলতাম, এখন করোনার কারণে আমার আয় কমে গেছে, আমার 8 টাকা এখন নাই, আমার 2 টাকা কমে গেছে, ওকে ফাইন, আমি আমার লাইফস্টাইলটাকে ডাউন করি, 8 টাকার লাইফস্টাইল আমি লিড করি, তাও আমি কারো কাছ থেকে ধার নিব না। সো এভাবে নিজেকে মোটিভেট করো, ডিপেন্ডেন্সিটাকে এভাবে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো, তাহলে দেখবে ইন্ডিপেন্ডেন্ট থাকার একটা মানে মজা আছে, একটা সুখ আছে। ঠিক আছে, সব ক্ষেত্রে লাইফে, পড়াশোনার ক্ষেত্রে, যে না আমি নিজে যে বুঝতেছি, স্যারের উপর আমার ডিপেন্ড করতে হচ্ছে না, বা আমার অমুক ফ্রেন্ডের উপর ডিপেন্ড করতেছে না, আমি নিজে বুঝে এই যে তুমি নিজেকে বুঝে যে শিখতেছো, নিজে বুঝার যে এটা কিন্তু একটা অভ্যাস। ঠিক দেখবেন যারা বই পড়ে, এদের বই পড়াটা অভ্যাস, আমার সবাই তো বই পড়ে না, আমি যেমন বই পড়ি না, বা আমার একটা বই পড়া নিয়ে আমার একটা খারাপ অভ্যাস, যাই হোক। তো কিন্তু অনেক আছে না বই পড়ে, দিনে রাতের পর রাত বই পড়ে, আমার ধরো 1 ঘন্টা বই পড়লে আমার অস্থির হয়ে যায় আমি। তো এইটা যে অভ্যাস তো একদিনে হয় না, ঠিক আছে, এটা একটা এই অভ্যাসের সে সুফল কিন্তু সে পায়, আমিও পাই না, আমি পাই আমার অভ্যাস নিয়ে পাই না, কিন্তু এটা সুফল সে পায়। তো তুমি যদি এই জিনিস এইভাবে নিজেকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসো, দেখবে যে এটা সুফলটা তুমি মানে বস্তুগত সুফল পাবো না, কিন্তু এমন সব সুফল পাবা যেটা তোমার একদিন ফিলিংস হবে যে আমার এই অভ্যাসের কারণে বা এটার কারণে, আমার নিজের ইন্ডিপেন্ডেন্সি নিজের মধ্যে গ্রো আপ করার কারণে আমি আসলে এই সুবিধাটা পাচ্ছি, বা আমার লাইফে এই উন্নতিটা হয়েছে। ঠিক আছে, বা আমি লাইফে এই গোলটা অ্যাচিভ করতে পারছি।
সো নিজেকে এইভাবে ডেভেলপ প্রতিদিন বাই দিন তোমরা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবা। তোমরা এখন যথেষ্ট সিনিয়র হয়ে গেছো, 9 সেমিস্টার আর মাত্র 4টা সেমিস্টার, এই সেমিস্টার সহ, তাহলে তোমরা বের হয়ে যাবা, অনার্স শেষ হয়ে যাবে। সো মানে এর মধ্যেই যা পরিবর্তন করার, নিজের মধ্যে ডেভেলপমেন্ট করার, যদিও এটা আগে থেকে শুরু হয়ে যাওয়ার কথা, তারপরও যত এই সময়টাকে ইউটিলাইজ করে এই জিনিসগুলো নিজের মধ্যে গ্রো আপ করো, এই অভ্যাসগুলো, ডিপেন্ডেন্সিটাকে দূর করার চেষ্টা করো। ঠিক আছে? তো এই হচ্ছে আমার প্রারম্ভিক আলোচনা, কথাবার্তা তোমাদের সম্পর্কে। আমি সব ব্যাচে এই কথাগুলো বলি, ঠিক আছে? এগুলো অফ টপিক, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো বলা সবারই উচিত, সব শিক্ষকের উচিত। আমাদের শিক্ষকরা কখনো বলে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, স্লাইড ওপেন করছে, ক্লাস নেওয়া শুরু করে দিছে। কে ক্লাস করলো, কে কি পড়লো, কিভাবে শিখলো, কে কতটুকু শিখলো, দ্যাট ডাজন্ট ম্যাটার টু বোথ অফ দেম, বা ডাজন্ট ম্যাটার টু দেম। ঠিক আছে? তো এটা একটা শিক্ষকের কাজ হতে পারে না। একটা শিক্ষকের কাজ, ফার্স্ট কাজ হচ্ছে তাকে আগ্রহ তৈরি করা ওই সাবজেক্টের প্রতি। কেন সে শিখবে, বা কিভাবে শিখবে, কিভাবে শিখলে সে ভালোভাবে শিখতে পারবে, এই গাইডলাইনটা তাকে দেওয়া। ঠিক আছে? এবং তাকে শেখানোটা হচ্ছে তার লাস্ট স্টেজ। কিন্তু ওই লাস্ট স্টেজটা সবাই করতে পারে, বই দেখে সবাই শিখতে পারে, কিন্তু ওই বই থেকে শেখার আগ্রহটা তৈরি করাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। যে আমি তার মধ্যে ওই স্পৃহাটা তৈরি করতে পারছি কিনা, যে সে নিজ উদ্যোগে, যে না স্যার বললো যে 7 দিন সময় আছে, স্যার বললো 7 দিন তো আসলে তো অনেক সময়, স্যার বললো যে রেগুলার একটু দেখতে, আচ্ছা দেখি না কি, দেখি একদিন দেখি, সমস্যা কি, দেখতে তো আমার সমস্যা নেই, আমার তো প্রবলেম নাই, দেখি। এই যে তোমার মধ্যে একটা স্পৃহা তৈরি হইলো, যেটা আগে তুমি করতে না। ঠিক আছে? কিন্তু এখন থেকে হয়তো করা শুরু করলো, আচ্ছা দেখি, বুঝেই তো আছি, দেখি সমস্যা কি, স্যারের কথা শুনলাম, স্যার বলে সাজেশন। এই যে একটা স্পৃহা তৈরি করা, এটা কিন্তু একটা শিক্ষকের কাজ। খালি পড়ানো আসে, বই ওপেন করে রিডিং পড়লাম বা স্লাইড দেখালাম আর তো পরীক্ষা নিলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, এই ইট মাইনর টাস্ক। এটা একজন শিক্ষকের মাইনর। আমার কাছে, আমার পার্সোনাল সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে সহজ কাজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেই ছাত্রটাকে একজন ভালো মানুষ, ভালো ছাত্র, ভালো ছাত্র মানে রেজাল্ট ভালো করা ছাত্র খালি না, সব দিক থেকে ভালো, তার মধ্যে তার চারিত্রিক বা তার মধ্যে অন্যান্য যে আহ, স্বভাবজনিত জিনিসগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা, পরিস্ফুট করা। ঠিক আছে? কবির ভাষায়, যে কবি আছে আমাদের সজীব, যে মানে পরিস্ফুট করা, যে তোমার মধ্যে একটা অভ্যাস আছে, তুমি হয়তো পারো, কিন্তু তুমি এতদিন ধরে জানতাই না যে তুমি এই জিনিসটা ভালো পারো, সেটা বের করে নিয়ে আসা হচ্ছে একজন শিক্ষকের কাজ। ঠিক আছে? সো এই জন্য আমি এই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাগুলো আমি বললাম। ঠিক আছে? হয়তো কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, কারো বোরিংও লাগতে পারে। ঠিক আছে? তারপর আমি বলি, কারণ আমার কাজ আমার বলা। শিক্ষক হিসেবে আমার দায়িত্ব তোমার কাছে। আমাদের নবী রাসূলুল্লাহ কি করছে ইসলামে, যে তাদের দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করা। ইসলাম প্রচার করছে, তুমি গ্রহণ করো না করো, ইটস নট অ্যাবাউট টু মানে দেম, তাদের উপর না। তুমি তোমার হেদায়েত হলে তুমি ইসলাম গ্রহণ করলে, সেটা ইউ আর সাকসেস। আর তুমি সে গ্রহণ না করলে যে আমি খারাপ হয়ে গেলাম বা এই হয়ে গেলাম, এটা না। সো থিঙ্ক পজিটিভ। ঠিক আছে? আমি এখানে তোমাদের 14 জন আছে উপস্থিত, 14 জনের মধ্যে আমি 2 জন আছো হয়তো আমার কথা নাও শুনতেছো, 2 জন আছো হয়তো খুব মনোযোগ দিয়ে শুনতেছো, 3 জন আছো ভাবতেছো না স্যার বললো এটা এটা মানবো, এটা এখন থেকে মেনে চলার চেষ্টা করবো, 4 জন আছে মনে করছে দূর স্যার বলছে বলছে, শোনার কাজ শুনলাম, এক কান্দে শুনে আরেক কান্দে বের করলো। ইটস ন্যাচারাল। ঠিক আছে? এটা ন্যাচারাল। সো এটা কোনো সমস্যা না, বা এটাতে আমার আমি এর মানে মানে বোঝার হই না। কিন্তু এই যে 2-3 জন যে যদি এর মাধ্যমে কিছুটা হলে উপকৃত হয়, ঠিক আছে, সেটাই আসলে আমার সার্থকতা, এই কথাগুলো বলা। সো আমার এই কথাগুলো দিয়ে যদি কেউ উপকৃত হয়, 1-2 জন যদি উপকৃত হয়, বা তাদের জীবনে যদি কোনো ধরনের স্লাইট পরিবর্তনও যদি আসে, স্লাইট উন্নতি যদি আসে তার ব্যবহারগত, চারিত্রিকগত, বা তার ক্যারিয়ারে, বা তার থিঙ্কিং এ, ঠিক আছে, থিঙ্কিং এ যদি পরিবর্তন আসে, তার ওয়াইড রেঞ্জের থিঙ্কিং এ পরিবর্তন আসে, রেজাল্ট ভালো হয়, ওকে ফাইন, তাহলে এটাই আমার শিক্ষক হিসেবে আমার মানে সার্থকতা। সো ক্লাস নেওয়া বা পরীক্ষা নেওয়া, অ্যাসাইনমেন্ট নেওয়া, ইটস এ পার্ট অফ দিস। এটা হলো বস্তুগত পার্ট। ঠিক আছে? কিন্তু আসলে অবস্তুগত অনেক দায়িত্ব বা থাকে শিক্ষকের। এর পাশাপাশি ছাত্রদেরও শিক্ষকের প্রতি অনেক দায়িত্ব থাকে। ঠিক আছে? যে স্যার, যে স্যার, তুমি, আমি একটা জিনিস তোমাদের পড়াইলাম কষ্ট করে, বললাম করলাম, কিন্তু তুমি হয়তো ক্লাসে শুনলা না বা করলা না, বা তুমি রেজাল্ট ভালো করলা না। তুমি রেজাল্ট ভালো, তুমি একটা, ধরো একটা ছাত্রের রেজাল্ট
রেগুলার ক্লাস করছে তারপর তার রেজাল্ট হয়তো সামহাও খারাপ হলো, এটা আমার জন্য আসলে খুবই দুঃখজনক। তোমার জন্য যতটা বেশি দুঃখজনক, যদিও আমার কিছু যায় আসে না তুমি রেজাল্ট খারাপ করলে, আমার বেতন 1 টাকা কমবে না বা আমার কোনো সমস্যাও নেই, কিন্তু এটা বস্তুগত আমার জন্য দুঃখজনক না, বস্তুগত ভাবে আমার এটাতে কিছু বোধার হওয়ার কিছু নেই। কিন্তু অবস্তুগত যে জিনিসটা, যেটা মেইন, যে আমার ছাত্র, আমি ক্লাস নিলাম 1 সেমিস্টার ধরে, এই ছাত্রটা রেগুলার ক্লাস করলো বা তার আসলো, তারপরে তার রেজাল্টটা খারাপ হইলো আমার কোর্সে, এটা আমার জন্য তার মানে কি আমার ব্যর্থতা, যে নিশ্চয়ই তাহলে আমার পড়ানোতে কোনো সমস্যা ছিল বা আমি ঠিক মতো হয়তো বুঝাইতে পারিনি। এটা হয়তো মানুষ কখনো বলে না, প্রকাশ করে না, কোনো শিক্ষকই প্রকাশ করতে চায় না তার মানে ব্যর্থতা। কিন্তু আমার মনে হয় যে আমি আমি জিনিসগুলোকে একসেপ্ট করি, ঠিক আছে, যে না, আমি প্রত্যেক সেমিস্টারে নতুন কিছু ভাবে, তোমার যেমন এই সেমিস্টারে যেমন নতুন কিছু জিনিস, এই যে তোমাদের যে পোস্টটা দিলাম আমি, যে এই রুলস গুলা কিন্তু গত সেমিস্টারে যাদের ক্লাস নিই তাদেরকে আমি দেই নাই, মানে এইভাবে লিখিত হবে সুন্দর করে দেই নাই। তার মানে কি প্রত্যেক সেমিস্টারে, এই সেমিস্টারে আমি, গত সেমিস্টার থেকে আমি যে শিক্ষাগুলো নিছি, যে ভুলগুলো আমার ছিল, যে ভুলগুলোর কারণে অনেক মানে মিস্টেক গুলো হয়েছিল, সেগুলো যেন তোমাদের ক্ষেত্রে না হয় বা এই সেমিস্টারে না হয়, সেজন্য ওখান থেকে আমি শিক্ষা নিছি। শিক্ষা নেওয়ার কারণে আমি জিনিসটাকে আরো সংগঠিত ভাবে আমি এভাবে করার চেষ্টা করব এই সেমিস্টারে। সেজন্য তারই একটা মানে প্রতিফলন হচ্ছে পোস্টটা দেওয়া, তোমাদের ক্লাসরুমে যে পোস্টার দেওয়া হয়েছে, বা এই যে নামের আগে রোল নাম্বার অ্যাড করার কথা বলছি, বা জিপ না করে ফাইল অ্যাটাচ করতে, ফাইলগুলো দিতে বলছি, এগুলো আমার শিক্ষা, ঠিক আছে। তো এগুলো যে আমার মানে এই ব্যর্থতাগুলো থেকে আমার এই শিক্ষাগুলো আসছে। তো জীবনে যে জীবনে নিজের ব্যর্থতাকে স্বীকার করবে না, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করবে না, সে জীবন উন্নতি করতে পারবে না। তুমি যদি আমি হচ্ছে শর্ট, আমি খাটো, কারণ খাটো এটাতে আমার লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আমি খাটো এটাতে আমার যদি আমি এটা নিজেকে মানে না স্বীকার করি না, আমি তর্ক করি না আমি খাটো না, আমি তো ঠিকই আছি, লম্বা আছি, তাহলে আমার এই জিনিসটা আমার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। বরং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে, সে সীমাবদ্ধতাকে সঙ্গী করে তুমি যদি সামনে আগাতে পারো, তাহলে তুমি জীবনে সাকসেস হতে পারবে যে কোনো সেক্টরে, যেটা লাইফের যে কোনো সময় মানে সমস্যার ক্ষেত্রে, সেটা পারিবারিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, চাকরি জনিত বা জব ফিল্ডে সমস্যা হোক, যে কোনো সমস্যা, নিজের সীমাবদ্ধতাকে সঙ্গী করে যে আগাইতে পারবে, সেই লাইফে গেইন করতে পারবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার প্রাসঙ্গিক কথাবার্তা, আমার তোমাদের জন্য আমার একটা দিক নির্দেশনা, কারণ সামনে হয়তোবা তোমাদের সাথে এই সেমিস্টারের পরে আবার দেখার হবে না ক্লাসে, হয়তোবা কিন্তু প্রজেক্টে যখন আসবে তখন হয়তো কোনো একটা গ্রুপে যদি আমার সাথে কাজ করার আমার যদি সৌভাগ্য হয়, তাহলে হয়তোবা সেখানে দেখা হবে, এছাড়া হয়তোবা আর দেখা হবে না, বা এই কথাগুলো আর কখনো হয়তো সামনাসামনি বা এভাবে বলা হবে না। এই কারণে আমি সব নতুন ব্যাচে আমি ফার্স্টে এই জিনিসগুলো আমি শেয়ার করে দেই আমার পার্সোনাল অভিজ্ঞতার আলোকে, যাতে আমার ছাত্ররা, কারণ সবাই আমার ছাত্র, ঠিক আছে, একজন সবারই আমি শিক্ষক। তো আমার ছাত্র যদি জীবনে কিছু করে এবং তার সেই সার্থকতা বা তার সেই অর্জনে যদি আমার কিছুটা অবদান থাকে যৎসামান্য, সেটাই আমার জন্য শিক্ষক হিসেবে আসলে অনেক বড় পাওয়া হবে। তো সেই কারণে আমি এই কথাগুলো সবাইকে শেয়ার করে দিই। তো যাই হোক, আমরা এখন, কারণ এরপরে আমরা ক্লাস শুরু করে দিলে আসলে এই ধরনের কথাবার্তা বলার স্কোপ থাকবে না, আমরা বইয়ের মধ্যে চলে যাব। তো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমরা জাস্ট খালি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আজকে পড়বো না, যেহেতু আজকে প্রথম ক্লাস, অনেকে হয়তো অ্যাবসেন্টও থাকবে। জাস্ট আমি ইনস্ট্রাকশন গুলো দিলাম যাতে নেক্সট ক্লাসে হওয়ার আগে সবাই ইনস্ট্রাকশন গুলো পড়ে নেয়, এবং পড়ার পরে যাতে সবাই সেভাবে নিজেকে প্রস্তুত করে নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সবাই কি আমার বইটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা এই যে বইটা আমাদের ক্লাসরুমে আপলোড করে দেয়া আছে, ঠিক আছে, এই বইটা যে দুইটা বই আপলোড করেছে, আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে থিওরি অফ কম্পিউটার সায়েন্স, যেটা মিশ্রার কেএলপি মিশ্রার বই, সেখান থেকে আমরা পড়া শুরু করব। চ্যাপ্টার 2 থেকে আমরা শুরু করব, ঠিক আছে। এখানে চ্যাপ্টার 2 এ আসলে মেইনলি
কিছু প্রি রিকোয়ারমেন্টস ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ এর কথা বলা আছে, মানে আমাদের নেক্সট চ্যাপ্টার গুলোতে এই জিনিসগুলো আমাদের লাগবে। তখন মেইন জিনিসগুলোতে আমরা ঢুকে যাব, তখন আমাদের কিছু জিনিস টার্ম আছে যে টার্মগুলো আমাদের আসবে বারবার। তো সেইগুলো আমরা আগে পরিচিত হওয়ার জন্য আমরা এই চ্যাপ্টারে সেই জিনিসগুলো ডিসকাস করা হয়েছে, যাতে সেখানে দেখা যাচ্ছে এমন কিছু সিম্বল আছে যে জিনিসগুলো আসবে এখানে, যে সিম্বল গুলো দেখতে যাতে তখন বুঝতে পারো যে আসলে এই জিনিসটা কি, এই সিম্বল দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কারণ এখানে অনেক সিম্বল আছে, ম্যাথমেটিক্যাল সিম্বল বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিম্বল আছে যেগুলো আসলে নর্মালি যেটা বোঝায় এইখানে এই কোর্সের ক্ষেত্রে সেটা তা বোঝায় না। যেমন আমরা ইয়েতে পড়ছিলাম এন্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, যেমন ওই ডিজিটাল সিস্টেমে তোমরা পড়ে আসছো যে এ অর বি, অর চিহ্ন দেখতে কিন্তু প্লাস সাইনের মতো। এখন যে জানে না যে প্লাস সাইনটাই ওই ডিজিটাল সিস্টেমে অর গেট, ঠিক আছে, তার মানে কি যে সে কিন্তু এ প্লাস বি বলবে, তাই না? সো আমার আগে থেকে যদি জিনিসটা জানা থাকে যে স্যার না এই প্লাস সাইনটা ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে অর গেট হিসেবে রিপ্রেজেন্ট হয়, সো সে তা কিন্তু আর এই ভুলটা হবে না। সো সেই জন্য আমরা কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে একটু দেখে রাখবো, যাতে আমাদের নেক্সট চ্যাপ্টার যখন আমরা শুরু করব তখন যেন আমাদের সুবিধা হয় জিনিসগুলো দেখতে। তো চ্যাপ্টার 2 থেকে আমরা শুরু করব। চ্যাপ্টার 2 এর যে জিনিসগুলো আছে আমরা সেট টেট এগুলো আমরা সবাই জানি, রিলেশন এগুলো পড়ছি আমরা, ফাংশন। আমরা মেইনলি শুরু করব হচ্ছে গ্রাফ এন্ড ট্রি। ওকে, গ্রাফ ট্রি তোমরা পড়ে আসছো অ্যালগরিদমে বা ডিসক্রিট ম্যাথমেটিক্সে। হু ক্যান সে মি what is the difference between a graph and tree? কে বলতে পারবে? হ্যান্ড রেজ করো। গ্রাফ এবং ট্রির মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারতেছ না? সো স্যাড, বলা উচিত ছিল। গ্রাফ এবং ট্রির মধ্যে বেসিক পার্থক্য কি? সকল ট্রি গ্রাফ, কিন্তু সকল গ্রাফ ট্রি না। কেন? কেউ বলতে পারতেছ না? গ্রাফ আর ট্রির মধ্যে পার্থক্য হচ্ছে যে ট্রি ইজ ওয়ান কাইন্ড অফ গ্রাফ, কিন্তু ট্রিতে কোনো সাইকেল থাকতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, যে ট্রিতে কখনো সাইকেল থাকতে পারবে না। গ্রাফ, এভরিথিং ইজ গ্রাফ। ঠিক আছে, যে গ্রাফ সবকিছু আসলে গ্রাফ, কিন্তু গ্রাফ ও ট্রিও ওয়ান কাইন্ড অফ গ্রাফ, কিন্তু ট্রিতে কখনো সাইকেল থাকতে পারবে না। তার মানে কি সকল ট্রি গ্রাফ, কিন্তু সকল গ্রাফ ট্রি না। কারণ গ্রাফে সাইকেল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু ট্রির ক্ষেত্রে এটা ফার্স্ট কন্ডিশন যে কখনোই কোনো সাইকেল থাকতে পারবে না। যাই হোক, এটা হচ্ছে পার্থক্য, আমার জানা উচিত। তারপরে আমরা মেনলি শুরু করব আসলে চ্যাপ্টার 2 এর স্ট্রিংস থেকে। স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং আমরা পড়ে আসছি প্রোগ্রামিং এ। স্ট্রিং পড়ে আসছো, কে বলতে পারবে স্ট্রিং সম্পর্কে? আমরা প্রোগ্রামিং এ কিন্তু পড়ে আসছি স্ট্রিং, অ্যারে, ক্যারেক্টার অ্যারে, স্ট্রিং। ক্যারেক্টার অ্যারে এবং স্ট্রিং দুইটা পার্থক্য কি কে বলতে পারবে প্রোগ্রামিং বেসিসে? কেউ না? একজনও হ্যান্ড রেজ করতে করো নাই? স্ট্রিং ইজ ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার অ্যারে, বাট স্ট্রিং এর আর ক্যারেক্টারের মধ্যে পার্থক্য হচ্ছে যে স্ট্রিং এ আমার লাস্টে একটা ক্যারেক্টার থাকে যেটার নাম হচ্ছে নাল ক্যারেক্টার বলি আমরা। ঠিক আছে, নাল ক্যারেক্টার থাকে যেটা ক্যারেক্টার অ্যারেতে থাকে না। সে কোনো একটা ক্যারেক্টার অ্যারের শেষে যদি আমরা নাল ক্যারেক্টার অ্যাড করে দিই তাহলেই আমরা সেটা আসলে স্ট্রিং কনভার্ট হয়ে যায়। তো স্ট্রিং হচ্ছে আলটিমেট, স্ট্রিং এ কনভার্ট করার সুবিধা হচ্ছে স্ট্রিং এর অনেক বিল্ট ইন লাইব্রেরি ফাংশন আছে, যেটা আমরা সহজেই এই লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করে অনেক কাজগুলোকে আমরা মানে শর্টকাটে করে ফেলতে পারি। যেমন দুইটা অ্যারে আছে, দুইটা অ্যারে যদি আমি নর্মালি মার্জ করতে যাই, মার্জ করে একটা অ্যারে বানাতে চাই, তাহলে আমার অনেক কাজ করতে হবে। ঠিক আছে, বা কোন একটা অ্যারে থেকে যদি আমার একটা পার্ট বের করে নিয়ে আসতে চাই, ঠিক আছে, যে আই এম এ বয়, এখান থেকে আমি এমটাকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে কি আমাকে ম্যানুয়ালি ট্রাভার্স করে 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 বের করে নিয়ে আসতে হবে
কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এই ধরনের অনেক বিল্ট ইন ফাংশন আছে, যে একটা অ্যারে লেন্থ বের করা, লেন্থ স্ট্রিং লেন্থ str লেন্থ, বা স্ট্রিং এর ক্ষেত্রে সাবস্ট্রিং বের করার ফাংশন আছে, বা কোন একটা পার্টিকুলার ইন্ডেক্স থেকে 5টা ক্যারেক্টার টেনে বের করে নিয়ে আসার, মানে এই ধরনের অনেক ফাংশন আছে। এই যে সুবিধা হচ্ছে কি, খালি ফাংশনটা কল করলেই আনসারটা চলে আসে, ম্যানুয়ালি আর অত কোড লিখতে হয় না। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুবিধা স্ট্রিং এর। স্ট্রিং ইউজ করলে আমরা, স্ট্রিং হিসেবে যদি আমরা এই জিনিসকে ইউজ করি তাহলে অনেক কাজ আমাদের কমে যায়। কিন্তু ক্যারেক্টার অ্যারে হিসেবে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের সেগুলো, সেই কাজগুলো ম্যানুয়ালি করতে হয়। ম্যানুয়ালি যেভাবে লুপ টুপ চালায় অনেক ঝামেলা করে করতে হয়, যেটা আমরা স্ট্রিং করলে করতে হয় না। তো যাই হোক, সেটা হলো প্রোগ্রামিং এর স্ট্রিং। এখানে হচ্ছে স্ট্রিং আসলে কি, বললামই তো, ক্যারেক্টার অ্যারে, ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার অ্যারে উইথ এ নাল ক্যারেক্টার এট দ্য এন্ড অফ দ্য অ্যারে। একটা নাল ক্যারেক্টার থাকে, যেটাকে এখানে বলা হচ্ছে এমপ্টি স্ট্রিং। এই কোর্সের ক্ষেত্রে ওই জিনিসটাকে আমরা বলবো এমপ্টি স্ট্রিং, যে প্রত্যেকটা স্ট্রিং এ নাল ক্যারেক্টার অবশ্যই থাকবে, এটা বাই ডিফল্ট। ঠিক আছে, নালে সেটা স্ট্রিংই না, সেরকম প্রত্যেকটা স্ট্রিং এ বাই ডিফল্ট এখানে আমরা বলবো এমপ্টি স্ট্রিং থাকবে। যেমন সেটের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, সব সেটে ফাঁকা সেট বলে একটা আইটেম থাকে, কিন্তু এটা আমরা লিখি না বা দেখাই না, কিন্তু আমরা জানি যে সেটের ম্যাথমেটিক্স যখন পড়ছি আমরা, যে প্রত্যেকটা সেটে ফাঁকা সেট একটা উপাদান থাকে। সেরকম প্রত্যেকটা স্ট্রিং এ সব ক্যারেক্টারের সাথে, মানে সব উপাদানের সাথে, সব এলিমেন্টের সাথে একটা এমটি স্ট্রিং অদৃশ্যভাবে অলওয়েজ থাকে। তো এখানে স্ট্রিং এর মানে স্ট্রিং হচ্ছে অল কাইন্ডস অফ ক্যারেক্টার। সেটা হতে পারে নাম্বার, হতে পারে সেটা হতে পারে কোনো স্মল লেটার, হতে পারে সেটা ক্যাপিটাল ইংলিশ লেটার, হতে পারে সেটা কোনো সিম্বল হতে পারে, ব্র্যাকেট, প্রত্যেক এভরিথিং ইজ স্ট্রিং। তুমি যে কম্পিউটারে মানে এভরিথিং ইজ হুইচ ইজ এ ক্যারেক্টার ক্যান বি এ স্ট্রিং। যেটা একটা ক্যারেক্টার সেটা একটা স্ট্রিং। যেমন আমরা কম্পিউটারে যে কিবোর্ড আছে, কিবোর্ডে যতগুলো বাটন আছে সবগুলো এক একটা ক্যারেক্টার। তুমি যে এন্টার প্রেস করো, তুমি যে স্পেস দাও, এগুলো এক একটা কি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। সো এভরিথিং ইজ পার্ট অফ এ স্ট্রিং। তো এখানে এটাই বলা হয়েছে, সংজ্ঞাটা দেখো লেখা আছে যে স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট সেট। এই যে চিহ্নটা দেখাচ্ছে, এই চিহ্নটার নাম কি? এটা তো বলতে পারা উচিত। এই যে চিহ্নটার নাম কি? সামেশন সাইন। হ্যাঁ, ঠিক আছে, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন সাইন। আমার মাউসটা দেখা যাচ্ছে, মাউসের মুভমেন্ট, ঠিক আছে, এটার নাম হচ্ছে সামেশন সাইন। এটা ম্যাথমেটিক্সে আমরা সামেশন সাইন হিসেবে জানি। যে সামেশন সাইনের কাজ কি ম্যাথমেটিক্সে, কোথায় ইউজ করে? স্যার কোনো কিছু যোগ করার জন্য স্যার, সবকিছু যোগফল, একসাথে যোগ। হ্যাঁ, যোগফলটা একসাথে, যোগফলটা বের করার জন্য, তাই তো? যে 5টা জি স্যার। নাম্বারের যোগ করে সামেশন করা, মানে এই সাইনটা আমরা তখন ইউজ করি। বা তোমরা যারা স্ট্যাটিস্টিক্সে পড়ছো, মেইনলি আসলে এটা স্ট্যাটিস্টিক্সে ইউজ হয়। ঠিক আছে, যে গড় বের করার জন্য বা এভারেজ বের করার জন্য বা টোটাল যোগফল বের করার জন্য আমরা সামেশন। এই আমাদের এই কোর্সে স্ট্রিং এর ক্ষেত্রে এই চিহ্নটা আসলে ওই যোগফল টোগফল বের করার জন্য। এই সামেশন সাইনটা স্ট্রিং এর ক্ষেত্রে ইনপুট অ্যালফাবেট সেট হিসেবে বোঝানো হয়, যে আমার যত অ্যালফাবেট সেট আছে সবগুলাই এর আন্ডারে আছে। ঠিক আছে, সবগুলো ক্যারেক্টারই এর আন্ডারে আছে। সো তুমি এই কোর্সের ক্ষেত্রে এই সাইনটা হচ্ছে ইনপুট অ্যালফাবেট সেট। এটা সামেশন সাইন, কিন্তু সামেশন সাইন আমরা বোঝার জন্য হয়তো বলবো সামেশন সাইন, আসলে এটা এই কোর্সে সামেশন সাইনও না, এই কোর্সে এটার নাম হচ্ছে ইনপুট অ্যালফাবেট সেট। ঠিক আছে, যে দেখো ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস ফ্রম সামেশন বা ইনপুট অ্যালফাবেট সেট। তার মানে এর আন্ডারে সবগুলো অ্যালফাবেট সেট আছে, সবগুলো ক্যারেক্টার আছে। কিন্তু এটার উপরে যদি আমি দেখো, যদি একটা স্ট্যাটিক সাইন দেই, যে স্ট্যাটিক সাইন দেই, summation static denotes the set of all strings including, এই দেখো একটা পাওয়ার সাইনের মতো দেখা যাচ্ছে না, দেখছো পাওয়ার সাইন? এই পাওয়ার সাইনটা হচ্ছে আলটিমেটলি বোঝায় এমটি স্ট্রিং। আরেকটা আছে আমাদের, যেটাকে আমরা বলি এপসাইলন। এপসাইলন সাইনের কথা মনে আছে? এপসাইলন, এপসাইলন সাইন কিরকম, কোন লেটার মতো দেখতে? এপসাইলন কে বলতে পারবে? এপসাইলন সিম্বলটা কোন লেটার মতো দেখতে ইংলিশ? কারো মনে নাই? এপসাইলন সাইন এর মতো, ই এর মতো, ই ই ছোট রাউন্ড ই, স্যার। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, ই এর মতো দেখতে, এপসাইলন সাইনটা ই এর মতো দেখতে। তো আমাদের আসলে ওইটাও আসলে এখানে যেটা বলা হয়
যে এখানে ওই যে পাওয়ার সাইন বা এপসাইলন সাইন এগুলো আসলে এমটি স্ট্রিং বোঝায়। এমটি স্ট্রিং আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা স্ট্রিং এর ক্ষেত্রে অবশ্যই একটা মানে কনস্ট্যান্ট একটা অ্যালফাবেট বা ক্যারেক্টার থাকে যেটাকে বলে এমটি স্ট্রিং। সো কোনো একটা ইনপুট অ্যালফাবেট সেটের উপরে যদি এরকম স্ট্যাটিক সাইন দেওয়া থাকে, স্ট্যাটিক সাইন দেওয়া মানে হচ্ছে যে এই ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে এমটি স্ট্রিংটা ইনক্লুডেড আছে, মানে ইনক্লুডিং এমটি স্ট্রিং লেখা আছে। আচ্ছা, আর যদি প্লাস দেয়া থাকে, নর্মালি দেখো ওভার দ্য অ্যালফাবেট সেট সামেশন, সামেশন সেটের যদি স্ট্যাটিক দেওয়া থাকে তার মানে ইনক্লুডিং অ্যালফাবেট সেট। নর্মালি ইনপুট এটা যদি থাকে, নর্মালি যদি খালি সামেশন থাকে তার মানে সবই আছে এর মধ্যে। কিন্তু অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে কি এমটি স্ট্যাটিক সহ, এমটি স্ট্যাটিক সহ মানে কি এটাকে আরেকটু স্পেসিফিক করে দেওয়া যে এই ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে আমার এমটি স্ট্রিংও আছে। আর অনেক ইনপুট অ্যালফাবেট সেট আছে যেখানে আমাদের এমটি স্ট্রিংটা আমাদের দরকার পড়বে না বা এমটি স্ট্রিং নেওয়া যাবে না, এই ধরনের কিছু সিচুয়েশন আছে। তখন তার মানে কি, তখন আমরা ওই ইনপুট অ্যালফাবেট সেটের উপরে কি দিই, প্লাস দিই। এই প্লাস দেওয়া মানে হচ্ছে ইনপুট অ্যালফাবেট সেট এক্সক্লুডিং এমটি স্ট্রিং, মানে এমটি স্ট্রিংটা ছাড়া বাকি সব অ্যালফাবেট সেট আছে। সো একটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক থাকা মানে ইনক্লুডিং এমটি স্ট্রিং, আর একটা হচ্ছে প্লাস, প্লাস থাকা মানে হচ্ছে এক্সক্লুডিং এমটি স্ট্রিং, মানে এমটি স্ট্রিং ছাড়া বাকি সব অ্যালফাবেট সেট এর মধ্যে উপস্থিত। তো এই স্ট্রিং এর চারটা প্রপার্টিজ আছে, চারটা প্রপার্টিজ। কি কি প্রপার্টিজ দেখো এখানে, যেমন এই স্ট্রিং এর কিছু আমরা একটা এক্সাম্পল, এখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে। ধরো এক্স একটা স্ট্রিং 010, ওয়াই একটা স্ট্রিং 1 যদি হয়, তাহলে এক্স ওয়াই বা ওয়াই এক্স যদি করি, দুইটা স্ট্রিং কে যদি কনকেট করি, কনকেট এটাকে বলে কনকেট, তাহলে এই দুইটা মিলে কি হবে, এক্স ওয়াই করলে 010 আর এই 1 একসাথে যোগ হয়ে গেল, মানে কনকেট হয়ে 0101 হয়ে গেল। এটা নর্মাল, এগুলো আসলে নর্মাল, এটা করার কিছু নেই। তো আমরা ডাইরেক্ট চলে যাই প্রপার্টিজে, যে একটা স্ট্রিং এর মেইনলি চারটা প্রপার্টিজ থাকে। কি কি? প্রথম প্রপার্টিসটা হচ্ছে কনক্যাটেনেশন। তোমাকে যখন কোশ্চেন করা হবে ভাইভাতে, তোমাদের যে ভাইভাতে বললাম, তোমাকে বলা হলো যে স্ট্রিং এর প্রপার্টিস কয়টা, কি কি, তখন তোমাকে পয়েন্টগুলো খালি বলতে হবে যে স্যার চারটা প্রপার্টিস আছে। কি কি প্রপার্টিস? স্যার ফার্স্ট প্রপার্টিস হচ্ছে কনক্যাটেনেশন। তোমাকে এত ডেসক্রাইব মানে লাইন বলতে হবে না, যারা বুঝবে বুঝে তারা ক্লাস করবে, তারা এই জিনিসগুলো আমি দেখো ক্লাসের মধ্যে কিন্তু বলে দিচ্ছি যে আনসারটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, যারা ক্লাস করবে না বা ভিডিও গুলো রেকর্ডিং গুলো শুনবে না, এরা কিন্তু ওই ভাইবার সময় আর আনসার কিভাবে দিবে পারে হয়তো বা, কিন্তু আনসার দিতে হবে কিভাবে সেটা বুঝবে না। ঠিক আছে, সো ফার্স্ট প্রপার্টিসটা কি, কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে কি, যে যদি এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা স্ট্রিং হয় ওভার সামেশন স্ট্যাটিক ইনপুট অ্যালফাবেট সেটের উপর, তাহলে আমরা বলতে পারি কি যে এক্স এর সাথে ওয়াই জেড যদি এভাবে কনকেট করি আর এক্স ওয়াই জেডটাকে যদি এভাবে কনকেট করি মানে ব্র্যাকেটের মধ্যে, তাহলে আসলে দুইটার মানের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন এখানে এক্স ওয়াই করি 010, এর সাথে যদি আর একটা জেড 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 আর একটা স্ট্রিং থাকতো, তাহলে ওইটা যদি কনকেট করতাম, ওইটা এটা শেষ ওইটা বসে যেত। ঠিক আছে, তো এটা আর কি ব্র্যাকেটের কারণে মেইনলি এখানে বোঝাচ্ছে যে ব্র্যাকেটের কারণে আসলে রেজাল্টের কোনো চেঞ্জ হয় না। এটা যে কনকেট করার পরে যে রেজাল্টটা আসবে, মানে যে আউটপুট স্ট্রিংটা আসবে, সেই আউটপুট স্ট্রিংটা ওই ওয়াই জেড এর আগে এরকম ব্র্যাকেট দেওয়া আর এক্স ওয়াই এর আগে করা, এই যেটাই তুমি আগে করো, আগে ওয়াই জেড করে তার সাথে এক্স কনকেট করো আগে, অথবা আগে এক্স ওয়াই করে তার সাথে জেড কনকেট করো পরে, তাতে আমার আউটপুট, ফাইনাল আউটপুট যে স্ট্রিংটা সেটার কোনো চেঞ্জ হয় না। 2 নাম্বার বলেছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট বলতে আমি আগে বলে নিছি, আইডেন্টিটি এলিমেন্ট মানে যে এলিমেন্টটা সবকিছুর জন্য কমন, আর এবং সেটা হচ্ছে এমটি স্ট্রিং। আমি আগে বলে নিয়েছি প্রত্যেকটা সামেশন স্ট্যাটিক এর মধ্যে এমটি স্ট্রিং থাকে ক্যারেক্টার হিসেবে। সো এমটি স্ট্রিংটা কি, এটা এটা আসলে কোনো ভ্যালিড কোনো অ্যালফাবেট না, ভ্যালিড কোনো ক্যারেক্টার না। সো এই কারণে এটা যদি কখনো কনকেট হয় কোনো একটা স্ট্রিং এর সাথে, সামনে বা পিছনে, আগে বা পরে, তাতে আসলে ওই স্ট্রিং এর মানের কোনো চেঞ্জ হয় না। তুমি আগে এক্স এর সাথে এমটি স্ট্রিংটা কনকেট করো পরে, অথবা এমটি স্ট্রিং এর সাথে এক্স কনকেট করো, তাতে আলটিমেটলি এক্স এর মানের কোনো চেঞ্জ হয় না, ফাইনাল আউটপুটটা সেমই থাকে। ঠিক আছে, এক্সই থাকে। সো আগে পিছনে কনকেট করাতে এমটি স্ট্রিং দ্বারা মানের কোনো চেঞ্জ হয় না। থার্ড প্রপার্টিসটা কি, লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন। লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন বলতে কি বোঝায়, ধরো এক্স ওয়াই জেড তিনটা স্ট্রিং আছে, ওকে ফাইন, যেমন এই আমি এখানে ধরো এইগুলো এইভাবে কনকেট করলাম, জেড এর সাথে এক্স কনকেট করলাম, জেড এর পরে এক্স, আবার জেড এর পরে ওয়াই,
এই zx সমান সমান যদি zy হয় তাহলে আমরা আসলে দুই পাশ থেকেই z টাকে বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে বলতে পারি যে zx সমান সমান যদি কোনো রকমের zy হয় তাহলে x সমান সমান y আমরা বলতে পারি। এটাকে বলে লেফট ক্যান্সেলেশন। দুই পাশের লেফট থেকে আমি z টাকে বাদ দিয়ে দিলাম, কারণ zx সমান সমান zy এটা আমার আমি অলরেডি দেখছি। তাহলে এই zx সমান সমান যদি zy হয় তাহলে দুই পাশ থেকে z টাকে বাদ দিয়ে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু y। ঠিক সেম ভাবে xz সমান সমান যদি yz হয় তাহলেও ঠিক সেম ভাবে রাইট সাইড থেকে উভয়ের রাইট সাইড থেকে আমরা z টাকে বাদ দিয়ে বলতে পারি x ইজ ইকুয়াল টু y। এটাকে বলা হচ্ছে রাইট ক্যান্সেলেশন। একটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন, দুই পাশের উভয় পক্ষ থেকে লেফট z টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন, দুই পাশের রাইট সাইড থেকে আমরা z টা বাদ দিয়ে দিচ্ছি। লাস্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে প্রপার্টি 4। সেটা হচ্ছে কি যে x আর y যদি দুইটা স্ট্রিং হয় একটা অ্যালফাবেট ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে, তাহলে এই যে সাইনটার নাম কি, কে বলতে পারবে? যে দুই পাশে আমি ভার্টিক্যালি ভাবে দাগ দিলাম, যে এটার নাম কি? মডিউলাস অপারেটর। আমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছি, এটাকে বলে মডিউলাস অপারেটর বা মড অপারেটর। ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স না, এটার নাম হচ্ছে মডিউলাস অপারেটর। মডিউলাস পড়ছো? মডিউলাস তো পড়ে আসার কথা ম্যাথমেটিক্সে, ঠিক আছে? ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটাকে বলে মড অপারেটর, ঠিক আছে? যে এরকম দুই পাশে দুইটা এরকম দাগ দেওয়া থাকে। কিন্তু মড অপারেটরের কাজ কি ছিল? ম্যাথমেটিক্সে পড়তে আমরা যে কোনো নেগেটিভ মানকে থাকলে সেটাকে পজিটিভ, এটা মড করলে সেটা পজিটিভ হয়ে যায়। -5 কে মড করলে এটা রেজাল্ট হয় কি 5, ঠিক আছে? তো যে কোনো মানকে পজিটিভ করা হচ্ছে মড অপারেটরের কাজ ছিল ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভে। কিন্তু এইখানে স্ট্রিং এর ক্ষেত্রে মড অপারেটরটা ইউজ করা হয় কোন একটা স্ট্রিং এর লেন্থ ডিটারমাইন করার জন্য, লেন্থ কে রিপ্রেজেন্ট করে। যেমন এক্স ওয়াই এর দুই পাশে মড অপারেটর মানে হচ্ছে এই এক্স আর ওয়াই দুইটা স্ট্রিং যদি হয় তাহলে টোটাল দুইটা স্ট্রিং এর লেন্থ মিলে কনকেট করার পরে এতে লেন্থ কত হলো। যেমন এক্স এর মান যদি এ বি হয়, ওয়াই এর মান যদি বিসি হয়, তাহলে এক্স আর ওয়াই যদি কনকেট করি তার মানে এ বি বিসি, তার মানে লেন্থ কত? এ বি বিসি, চারটা ক্যারেক্টার আছে, তার মানে লেন্থ হচ্ছে 4, তার মানে এটার রেজাল্ট হবে 4। তো এটাই বলা হচ্ছে যে এক্স আর ওয়াই কনকেট করে যদি তুমি তার লেন্থ ক্যালকুলেট করো এবং তাদের এক্স এবং ওয়াই এর লেন্থ যদি ইন্ডিভিজুয়ালি তুমি ক্যালকুলেট করে সেটা যোগ করো, আসলে তাদের লেন্থ সবসময় ইকুয়াল হবে, ঠিক আছে? সো তুমি কনকেট করার পরে লেন্থের কোনো টোটাল লেন্থের চেঞ্জ হয় না। যদি ইন্ডিভিজুয়ালি কনকেট করো তুমি, তাহলে যে টোটাল লেন্থ থাকে তাদের আগে কনকেট করে তারপরে তুমি টোটাল লেন্থ যদি ক্যালকুলেট করো তাহলে আমার লেন্থ তো সেমই আসবে। এই হচ্ছে আমার স্ট্রিং কি, স্ট্রিং এর 4টা প্রপার্টিজ। এটা কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কেউ কিছু বুঝতে পারো না, এমন কোনো সমস্যা আছে? কারো প্রশ্ন নাই? ভেরি গুড। ও আছে একজনের 27। স্যার 4 নাম্বার। হ্যাঁ বলো। স্যার 4 নাম্বার প্রপার্টিজটাকে তাহলে আমরা শর্টকাটে কি বলবো এটা? এটাকে বলবা যে 4 নাম্বার প্রপার্টিজটাকে শর্টকাটে বলবা যে দুইটা স্ট্রিং এর ইন্ডিভিজুয়াল লেন্থ আর তাদের কনকেট করার পর লেন্থ ইকুয়াল। স্যার আমাদের আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই প্রপার্টি গুলোর মানে চারটার কি কোনো আলাদা কোনো নাম আছে না, এইভাবে বলতে হবে? 4টার আলাদা নাম বলতে বুঝিনি আমি। মানে স্যার প্রপার্টি তো চারটা, এটার নাম নাকি স্যার ডিটেইলসে বলতে হবে? জাস্ট ডিটেইলস বানানোর পর ডিটেইলস বলতে হবে না। তুমি প্রপার্টি যখন জিজ্ঞেস করা হবে তুমি ভাই জিজ্ঞেস করো, তুমি বলবা যে স্যার 4টা প্রপার্টি আছে। ফার্স্ট একটা হচ্ছে কনক্যাটেনেশন, সেকেন্ডটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, থার্ডটা হচ্ছে স্যার লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন, আর 4টা হচ্ছে স্যার যে দুইটা স্ট্রিং যদি ইন্ডিভিজুয়ালি কনকেট করি তাদের যে লেন্থ তাদের একসাথে কনকেট করার পরে লেন্থের সমান। এই তো, একদম ডিটেইলস এ বলতে হবে না। মানে ভাইবার সময় পরীক্ষায় আসলে তো লিখতে হবে, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, আর কারো প্রশ্ন? 45 তোমার প্রশ্ন আছে আর? না স্যার। আচ্ছা
তাহলে এই হচ্ছে আমার স্ট্রিং এর প্রপার্টিজ। এরপরে ট্রান্সপোজ অপারেশন আছে। ট্রান্সপোজ মানে হচ্ছে কি, যে একটা স্ট্রিং কে আমি উল্টাই ফেলবো। যেমন এই দেখো যে এ এ বি বি এ বি, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ে আসছো ম্যাথমেটিক্সে, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স কে রো যদি কলাম হয়ে যায়, কলাম যদি রো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। স্ট্রিং এর ক্ষেত্রে ট্রান্সপোজ মানে হচ্ছে যে একটা স্ট্রিং কে যদি আমি উল্টাই ফেলি, তাহলে হচ্ছে সেটাকে আমরা ট্রান্সপোজ বলি। সেখানে একটা সূত্র আছে দেখো, যে এক্স একটা যদি স্ট্রিং হয় এবং এ মানে এও যদি একটা স্ট্রিং হয়, একটা ক্যারেক্টার হয়, ঠিক আছে, তাহলে এক্স এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, এটা সমান সমান এ এক্স ট্রান্সপোজ। এটা কিভাবে হয় সেটা নিজেরা একটু চিন্তা করবো, তাহলে বুঝতে পারবো। এক্স এর মান একটা ধরবো, একটা স্ট্রিং করে এক্স এর ওইটার সাথে এ কে কনক্যাট করে সেটা ট্রান্সপোজ করবো, মানে উল্টাই দিবে, উল্টাই দিয়ে দেখবা আবার এটার মান বের করবো, দেখবা দুইটা সেম আসে কিনা, তাহলে বুঝতে পারবো। এরপরে আসো প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কি? প্যালিন্ড্রোম মানে হচ্ছে যে স্ট্রিংটাকে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যদি লিখি, তাহলে সেটা সেম হয়। যেমন আমি বললাম 101, 101 এটা তুমি ফরওয়ার্ডে পড়ো আর শেষ থেকেই পড়ো, ব্যাকওয়ার্ড থেকেই পড়ো, এটা মান কি সেমই থাকবে, একই জিনিস থাকবে। 101 সবসময় সেমই থাকবে। আমি বললাম যে এ বি এ, এ বি এ তুমি প্রথম থেকে পড়ো আর শেষ থেকেই পড়ো, সেমই থাকবে। তো এটাকে বলা হয়, এই ধরনের স্ট্রিংকে বলা হয় প্যালিন্ড্রোম, ঠিক আছে? যেমন এখানে মালায়ালাম দেখো লেখা আছে, এইটাকে তুমি যদি ফরওয়ার্ড থেকে পড়ো বা ব্যাকওয়ার্ড দিয়ে পড়ো, যেটা থেকে পড়ো, সেটা আসলে কি এই জিনিসটা, এই স্ট্রিংটা সেম থাকবে। এই জন্য এই ধরনের স্ট্রিংকে বলা হয় প্যালিন্ড্রোম স্ট্রিং। আমাদের শেষের দিকে একটা চ্যাপ্টারে গিয়ে এই ধরনের একটা জিনিস আসবে, তখন কিন্তু আমি এই জিনিসগুলো জিজ্ঞেস করবো যে বলো প্যালিন্ড্রোম কি, তখন দেখবো যে কে কে বলতে পারো, ঠিক আছে? এরপর লাস্ট যে টপিকটা আছে স্ট্রিং এর, সেটা হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স। এটা তুমি এগুলো তোমরা পড়ে আসছো আগে, প্রিফিক্স সাফিক্স তোমরা ডেটা স্ট্রাকচারে পড়ে আসার কথা, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার তোমরা স্ট্রিং এর প্রিফিক্স সাফিক্স সম্পর্কে আইডিয়া থাকবে, মানে হওয়ার কথা। প্রিফিক্স কি? যে একটা স্ট্রিং এর প্রথম থেকে মানে ফরওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমরা যতগুলো সাবস্ট্রিং করা যায় সবগুলো হচ্ছে তার প্রিফিক্স। সাবস্ট্রিং মানে কি? সাবস্ট্রিং হচ্ছে সাবসেট বলি, যেমন সেটের সাবসেট, যে সেটের এক বা একাধিক উপাদান বা সবগুলো উপাদান মিলে একটা সাবসেট হতে পারে। সেরকম স্ট্রিং এর ক্ষেত্র, যে স্ট্রিং এর একটা ক্যারেক্টার বা একাধিক ক্যারেক্টার মিলে বা সবগুলো ক্যারেক্টার মিলে একটা সাবস্ট্রিং হতে পারে। তো প্রিফিক্স মানে হচ্ছে যে আমরা প্রথম থেকে, প্রিফিক্স মানে প্রি মানে কি শুরু, ঠিক আছে? শুরু থেকে আমরা ক্যারেক্টার নিয়ে নিয়ে যতগুলো আমরা সাবস্ট্রিং বানাতে পারবো। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। যেমন এক্সাম্পলটাতে আছে কি, 1 2 3, একটা স্ট্রিং আছে 1 2 3, ঠিক আছে? 1 2 3 এই স্ট্রিং এর কয়টা সাবস্ট্রিং? 4টা, মানে প্রিফিক্স হচ্ছে 4টা। কি কি? প্রথমটা হচ্ছে এমটি স্ট্রিং, আমি আগেই বলছি প্রত্যেকটা স্ট্রিং এর একটা এলিমেন্ট হচ্ছে এমটি স্ট্রিং। সেকেন্ড হচ্ছে খালি 1, ওকে ফাইন। তার থার্ড হচ্ছে 1 2, 1 2 মানে এই যে প্রথম দেখো ফরওয়ার্ড থেকে, প্রিফিক্স মানে ফরওয়ার্ড থেকে শুরু হয়েছে, 1 1 2, তারপর এটা কি 1 2 3, তার মানে কি ফরওয়ার্ড থেকে শুরু করে যতগুলো সাবস্ট্রিং হবে সবগুলো হচ্ছে তার প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে তার রিভার্স, উল্টাটা, শেষ থেকে। শেষ থেকে মানে কিন্তু উল্টার দিকে পড়া না, শেষ থেকে মানে হচ্ছে শেষ থেকে তুমি শুরু করবে, কিন্তু এর মানে এই না যে 1 2 3 মানে 3 3 2 1 হবে। দেখো 1 2 3 যদি তুমি সাফিক্স ক্যালকুলেট করো, তাহলে এটারও সাফিক্স হচ্ছে 4টা। কি? প্রথমটা হচ্ছে এমটি স্ট্রিং, সেকেন্ড হচ্ছে দেখো 3, থার্ডটা হচ্ছে দেখো 3 2 না 2 3। শেষ থেকে, যদিও শেষ থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমার ক্যালকুলেট কাউন্ট করতে হবে কিন্তু সিরিয়ালি, ঠিক আছে? উল্টা ভাবে কাউন্ট করা যাবে না, কাউন্ট করতে হবে ফরওয়ার্ডে। আর লাস্ট হচ্ছে 1 2 3। তাহলে সাফিক্স, প্রিফিক্স, প্যালিন্ড্রোম এগুলো কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা? স্যার আমরা যখন আগে করতাম এটা, সেটা তো 1 3ও একটা অপশন এরকম আসতো। না 1 3 সাফিক্স হবে না, প্রিফিক্স বা সাফিক্স 1 3 হতে পারবে না। তুমি যে আগে পড়তে ওটা সেট সাবসেট হতে পারে, কিন্তু সাফিক্স প্রিফিক্স না। 1 3 ওটা সাবসেট হতে পারে, একটা সেট, এটা তো সেট না, ঠিক আছে? সেটের উপাদান হতে পারে, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে, প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে এইভাবে হবে। সেখানে মাঝখান থেকে তুমি যে কোনো ক্যারেক্টারকে নিয়ে তুমি তুমি এমন একটা স্ট্রিং বানাতে পারো, কিন্তু সেটা প্রিফিক্স বা সাফিক্স হবে না। প্রিফিক্স হলে তোমাকে এই রুলসে যেতে হবে, সাফিক্স হলেও তোমাকে
সেম রুলসেই যেতে হবে। প্রিফিক্স হলে ফরওয়ার্ড থেকে যেতে হবে, আর সাফিক্স হলে ব্যাকওয়ার্ড থেকে যেতে হবে। আর কারো প্রশ্ন? না। আচ্ছা, আজকে শেষ টপিকসটা পড়বো আমরা, সেটা হচ্ছে, এবং এটা আমি ভাইভাতে বারবার জিজ্ঞেস করি, সবাইকে জিজ্ঞেস করি, কারণ আমি ভাইভার সময় প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। যে যতক্ষণ পর্যন্ত আনসার দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে টানতে থাকবো। তার উপর তোমার মার্কস কিন্তু ডিপেন্ড করবে। দেখা গেলো তুমি প্রথম চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে তুমি আটকে গেছো, সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন তুমি আর পারতেছো না, তোমার মার্কস কিন্তু ওইরকমই হবে। সো কেউ যতটুকু পর্যন্ত যেতে পারবে তার মার্কস তত বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে টার্মিনাল এবং নন টার্মিনাল সিম্বল। টার্মিনাল, নন টার্মিনাল। টার্মিনাল মানে কি? একটা টার্মিনাল মানে কি বোঝায়? কে বলতে পারবে একটা টার্মিনাল? নরমালি আমরা প্র্যাকটিক্যাল লাইফে টার্মিনাল বলতে কি বোঝায়? স্যার টার্মিনাল মানে রাস্তা স্যার। রাস্তা? টার্মিনাল কি রাস্তা? স্যার আমরা তো বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলোতে যে টার্মিনাল দেখি ওটাতে তো তাই মনে হয়েছে আমার কাছে। টার্মিনাল বলে না, বাস টার্মিনাল বলে না। টার্মিনাল মানে কি? শেষ, এরপরে আর কিছু নাই। বাসটা ওখানে গিয়ে থেমে যায়, ওখান থেকে বাসটা ওর পরে আর যায় না, ওটা শেষ স্টপেজ তার, এরপরে আর বাসটা যায় না, সেটাকে আমরা টার্মিনাল বলি নাকি? জুই কিছু বলবা? জুই 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 হাত তুলছে, কিছু বলবা? জি, তোমার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। তোমার মনে হয় স্পিকারের সমস্যা। কেউ কি শুনতে পাচ্ছো জুয়ের কথা? না স্যার। না স্যার। হ্যাঁ, না স্যার শোনা যায় না। ওর ইয়েতে মনে হয় সমস্যা, স্পিকারে। যাই হোক, জুই তোমার স্পিকারটা চেক করে নিও, এরপর দিন একটু ক্লাসে আসার আগে চেক করে নিও। তো যাই হোক, টার্মিনাল হচ্ছে কি যেটা শেষ, যে এরপরে আর কিছু নেই। তো টার্মিনাল, নন টার্মিনাল সিম্বলস। সিম্বল বলতে এখানে বোঝাচ্ছে, বা স্ট্রিং থেকে এই জিনিসটা আসছে কনসেপ্টটা, সেটা হচ্ছে যেমন আমরা ফিজিক্সে ছোটবেলায় পড়ছি, ফিজিক্স না কেমিস্ট্রিতে পড়ছি, সেটা রসায়নে পড়ছি কি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, তাই না? যে পদার্থকে আর ভাঙা যায় না সেটাকে আমরা বলছি কি মৌলিক পদার্থ, আর যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে আমরা বলতাম যৌগিক পদার্থ। ঠিক সেম কনসেপ্টটা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, টার্মিনাল এবং নন টার্মিনাল সিম্বল। টার্মিনাল মানে বুঝতে পারতেছো একদিকে শেষ, তার মানে কি যে সিম্বলটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার টার্মিনাল সিম্বল। যেমন আমি বললাম এ, এ একটা ক্যারেক্টার, এ কে তো আর ভেঙে আর কিছু করা যায় না, এটা তো আর ভাঙার কিছু নেই। কিন্তু নন টার্মিনাল সিম্বল কি, যে সিম্বলকে বা যে সিম্বলকে ভাঙলে আমার এক বা একাধিক টার্মিনাল সিম্বল বা নন টার্মিনাল সিম্বল আসতে পারে, সেটাকে বলা হয় নন টার্মিনাল সিম্বল। যেমন আমি বললাম এবিসি, এবিসি কি কি, এটা কি নন টার্মিনাল। কারণ কি? কারণ এবিসি কে ভাঙলে আমি এ আলাদা একটা টার্মিনাল পাচ্ছি, বি আর একটা টার্মিনাল পাচ্ছি, সি আর একটা টার্মিনাল পাচ্ছি, তিনটা টার্মিনাল মিলে একটা নন টার্মিনাল হচ্ছে এবিসি। ঠিক আছে? সো তার মানে কি বললাম, যে সিম্বলকে এখানে লেখা আছে সংজ্ঞাটা সুন্দর করে, এই টার্মিনাল সিম্বল ইজ এ ইউনিক ইন্ডিভিজুয়াল অবজেক্ট, মানে ইউনিক ইন্ডিভিজিবল, মানে যেটাকে ভাঙা যায় না, ইউজড ইন দ্য জেনারেশন অফ স্ট্রিং। স্ট্রিং জেনারেট করতে যে জিনিস সিম্বল গুলো ইউজ হয়, যেটা ইন্ডিভিজুয়াল, সেগুলোকে আমরা বলছি টার্মিনাল। আবার নন টার্মিনাল বলছি কি, যেটাকে ভাঙলে এক বা একাধিক টার্মিনাল সিম্বল পাওয়া যায়, সেটাকে আমরা বলতেছি নন টার্মিনাল সিম্বল। যেমন এজ এক্সাম্পল, আমাদের যখন আমরা সি প্রোগ্রামিং করেছি, সি প্রোগ্রামিং এ দেখো, প্রোগ্রামিং কোড লিখতাম আমরা ইন্টিজার লিখতাম আইএনটি, তাই না? তো আইএনটি কিন্তু ইন্টিজার এ লিখলাম আমরা, তার মানে দেখো এটা কিন্তু আমার একটা টার্মিনাল ভেরিয়েবল নেমে, এখানে এটা একটা টার্মিনাল, ধরো একে আর ভাঙা যায় না। কিন্তু আইএনটি কে তুমি যদি মনে করো, আইএনটি কে কি কখনো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো? ইন্টিজার ইন্টিজার না স্যার। পারবো না। তার মানে যে কোনো কিওয়ার্ড কে বলো, আমরা কিন্তু কখনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সো টার্মিনাল সবসময় যে খালি একটা ক্যারেক্টারই হবে তা না, ইট ডিপেন্ডস অন দা ল্যাঙ্গুয়েজ। যেমন সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইএনটি ইন্ট, এটা একটা টার্মিনাল, কারণ ইন্ট কে আর ভাঙা যায় না, কারণ আইএনটি মিলে একটা ডাটা টাইপকে বোঝাচ্ছে। সো ইন্ট কে আর ভাঙা যায় না। সো এই যেমন ফর লিখি আমরা, লুপ ফর, ফর কে কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না বা অন্য কোথাও লিখতে পারি না, কারণ ফর মানে একটা লুপকে বোঝায়। তো এখানে ফরটা যদিও তিনটা ক্যারেক্টার মিলে হয়েছে, কিন্তু এই তিনটা ক্যারেক্টার মিলে সে একটা টার্মিনাল হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। সো কিন্তু আমি ধরো একটা ভেরিয়েবল নেম দিলাম, ঠিক আছে, সেই ভেরিয়েবল নেমটাকে কিন্তু আমরা ভাঙতে পারি, তাই না? তো
সো ভেরিয়েবল নেম এ বি আছে, এবি কে আমরা এ দিতে পারি, অথবা ভেরিয়েবল নেম আমরা এ বি দিতে পারি। তার মানে কি এর ইচ্ছা মতো আমরা দিতে পারি। কিন্তু কখনো কিওয়ার্ডকে বা রিজার্ভ ওয়ার্ড যেগুলো থাকে, আইডেন্টিফায়ার যেগুলো আছে, সেগুলোকে কিন্তু আমরা ডেটা টাইপ যেগুলো আছে সেগুলোকে আমরা কখনো ভেরিয়েবল নেম হিসেবে কিন্তু ডিক্লেয়ার করতে পারি না। তার মানে ওগুলোকে ওই যে রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড গুলো এক একটা প্রত্যেকে এক একটা ইন্ডিভিজুয়াল টার্মিনাল, এই কারণে ওটাকে আমরা আর ইউজ করতে পারি না। তাহলে কি টার্মিনাল নন টার্মিনালের ব্যাপারটা কি বোঝা গেছে? তো তোমাকে যখন কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছেন এই এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে? আক্তার কিছু বলতেছো? তোমার কথা না আচ্ছা, কারো প্রশ্ন নেই আশা করি। ভেরি গুড, থ্যাঙ্কস। সো এই হচ্ছে ধরো এখন এটা আজকে এই পর্যন্ত আমরা পড়বো। নেক্সট দিন আমরা ইন্ডাকশন থেকে শুরু করব। তোমাদের কাজ হচ্ছে এই যে 2.4 2.4.1 এই এক্সাম্পলটা দেখা, বা 2.4.2 এই 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 পর্যন্ত আর কি, এই 59 পেজের এই পর্যন্ত এইগুলো একটু দেখে আসা, দেখবা, ঠিক আছে? মেথডস এই যে 2.4 থেকে এখান থেকে এই 2 পেজ একটু দেখবা সবাই, ঠিক আছে? নেক্সট দিন আমরা এখানে এইটা পড়বো, আমরা এই টপিকটা পড়বো। সো এখন আমার যে কথাটা হচ্ছে, এজ এক্সাম্পল ধরো পরীক্ষা ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করলাম যে টার্মিনাল নন টার্মিনাল বলতে কি বুঝো। এখন একটা ছেলে ধরো সে বলতেছে, স্যার টার্মিনাল ইজ এ সিম্বল, ইজ এ ইউনিক ইনডিভিজিবল অবজেক্ট ইউজড ইন জেনারেশন অফ স্ট্রিং। ফাইন। আরেকজন বললো স্যার টার্মিনাল হচ্ছে আমার একটা সিম্বল, যে সিম্বলটাকে স্যার ভাঙা যায় না, ইন্ডিভিজুয়াল বা যেটাকে আর ভাঙা যায় না, মেন কথা, এক কথায় শেষ। এখন তুমি বলো কে বুঝে বললো আর কে না বুঝে বললো, সেটা কি তোমার বুঝতে পারবো না? বা কে দেখে বললো আর কে না দেখে বুঝে বললো, সেটা কি পার্থক্য কি বোঝা সম্ভব? জি স্যার। সো এটাই হচ্ছে ব্যাপার। আমি তোমার কাছে আনসার চাবো এরকম, আমি এভাবে বলবো না যে তুমি আনসার আমাকে এভাবে দাও যে টার্মিনাল সিম্বল ইজ এ ইউনিক ইন্ডিভিজুয়াল অবজেক্ট ইউজড ইন দ্য জেনারেশন অফ স্ট্রিংস। ভাইবার ক্ষেত্রে আমি এটা পরীক্ষায় তুমি লেখো, ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু ভাইবার ক্ষেত্রে তুমি আমাকে এই ধরনের আনসার দিলে তোমার নেগেটিভ। ভাইবাতে আমি দেখবো যে তুমি জিনিসটা বুঝে বলতেছো কিনা। তুমি যে বহন করবা যে স্যার টার্মিনাল সিম্বল হচ্ছে এমন একটা সিম্বল যেটা স্ট্রিং জেনারেশনে তো ব্যবহৃত হয় এবং যেটাকে ভাঙা যায় না, শেষ। আর নন টার্মিনাল হচ্ছে যেটাকে ভাঙলে স্যার আমরা এক বা একাধিক টার্মিনাল সিম্বল পাই, এক কথায় শেষ, ঠিক আছে? যেভাবে আমি কি বুঝাইতে পারছি ভাইবাতে আমি কি ধরনের আনসার এক্সপেক্ট করব কিভাবে, ঠিক আছে? যখন পড়বা তোমরা জিনিসটাকে সারাংশটা ওই যে মানে কাপড় কচলায় যখন পানি বের করে একদম শেষ পানিটা করে, তো সেরকম কখনো যে জিনিসই পড়ো, পড়ার পরে সেই সারাংশটা নিজে বাংলায় নিজের মতো করে বোঝার চেষ্টা করবা, যাতে তোমাকে ওই টপিকসটা নিয়ে কোশ্চেন করলে তুমি কি বলবা সেটা মনে মনে তুমি আগে থেকে তোমার মনে সাজানো থাকে, যে স্যার যদি আমাকে এটা জিজ্ঞেস করে স্ট্রিং এর প্রপার্টিস গুলা কি, তাহলে আমি এটা বলবো। তো স্ট্রিং এর প্রপার্টিস হচ্ছে 4টা স্যার, একটা হচ্ছে কনক্যাটেনেশন, একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, একটা হচ্ছে লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে যে যদি দুইটা স্ট্রিং কনক্যাট করে তার লেন্থ আমরা ক্যালকুলেট করি, তাদের ইন্ডিভিজুয়াল যে লেন্থ আছে সেই লেন্থ গুলো যোগ করলে সেই যোগফল সমান হবে। এই 4টা প্রপার্টিস। সাফিক্স প্রিফিক্স কি? সাফিক্স হচ্ছে স্যার এখানে কোনো একটা স্ট্রিং এ যদি আমরা ফরওয়ার্ড থেকে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমরা সাবস্ট্রিং বানাই, তাহলে যেটা বা যতগুলো আইটেম পাবো সেটা হচ্ছে তার প্রিফিক্স। সো এইভাবে, ঠিক আছে? আই এক্সপেক্ট দ্য আনসার্স লাইক দিস ওয়ে। ঠিক আছে, তো যাই হোক, সো তোমরা নেক্সট দিন আমরা 2.4 এটা দেখবো। তোমরা সবাই এই জিনিসটা আগে থেকে একটু দেখে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্ত পড়বো।